জাভাস্ক্রিপ্টের মধ্যে অ্যারে দেখছি না আমরা অ্যারের মধ্যে কি অনেকগুলো ডাটা থাকে অ্যারের মধ্যে। জাভাস্ক্রিপ্ট কি করে মূলত ডাটা টাইপ চেক করা যায় না, যেটা কি টাইপের ডাটা। তো আপনি যদি কোনো একটা অ্যারেকে বলেন যে ডাটা টাইপ দিয়ে যে এটা কি টাইপের ডাটা শো করো, জাভাস্ক্রিপ্ট কিন্তু আপনার অ্যারে শো করবে না, শো করবে হলো অবজেক্ট। বুঝতে পারছেন? একটা মেথড ছিল, কি যেন বলে এটারে, টাইপ অফ মেথড ছিল। এটাকে বলা হয় জেএস টাইপ অফ। এই টাইপ অফ মূলত করে কি, দ্য জাভাস্ক্রিপ্ট টাইপ অফ অপারেটর ইজ unary operator that returns a string indicating the data types of its operand। মানে আপনি যে কোনো একটা ভ্যারিয়েবল বা যে কোনো একটা ডাটা যদি এটার মধ্যে দেন, সে আপনি কি করবে ওই ডাটার যে টাইপ, এটা কি টাইপের ডাটা, সেটা স্ট্রিং হইতে পারে, নাম্বার হইতে পারে, এগুলা বলবে। তো আপনি যদি কোনো একটা অ্যারেকে আপনি ডাটা টাইপ দিয়ে চেক করেন, এই যে অ্যারেকে যদি ডাটা টাইপ দিয়ে চেক করেন, তাহলে আপনার টাইপের আউটপুট কি দিবে সে? অবজেক্ট। এখন মানে সেম জিনিস বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ভাবে ইউজ হয়। যেমন জাভাস্ক্রিপ্টের অ্যারে ঠিক আছে, বাট জাভাস্ক্রিপ্টের মধ্যে অ্যারে কে অবজেক্ট হিসেবে নেয় টাইপটাকে। আর অন্যান্য পিএইচপি ল্যাঙ্গুয়েজ আছে, ওটার পিএইচপির মধ্যে আপনার অ্যারে আকার থাকে, অবজেক্টের মতো থাকে, মানে দুইটা আলাদা আলাদা টাইপ। এখানে ওই যে ইয়ার মতো কিছুটা, ওই নাম্বারের মতো। এখানে যেমন আপনার ইন্টিজার হোক বা ফ্লট হোক, দুইটাই কি নাম্বার। দশমিক হইলো নাম্বার, পূর্ণ সংখ্যা হইলো নাম্বার। বাট অন্যান্য ল্যাঙ্গুয়েজের মধ্যে যেমন ইন্টিজার আলাদা, ফ্লট আলাদা, ফ্র্যাকশনাল নাম্বার যেগুলো, এগুলো আলাদা। তো জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনার যে অ্যারে গুলো আছে, এগুলো ডাটা টাইপ কি হিসাবে দেখায়? অবজেক্ট হিসাবে। এটা ভাইবাতে জিজ্ঞেস করতে পারে যে জাভাস্ক্রিপ্টে অ্যারে ডাটা টাইপ কি দেখাবে, বা এটা ইয়াতেই দিল, মানে রিটেনে একটা কোশ্চেনই দিল, একটা অ্যারে দিয়ে টাইপ অফ দিল, যে টাইপ অফ দিয়ে একটা অ্যারে দিয়ে রাখছে, বলছে এটার আউটপুট কি হবে নিচে লেখো। তাহলে আউটপুটে কি লিখবেন? অবজেক্ট। এটা একটা অবজেক্ট। তো অ্যারে আর অবজেক্ট দুইটা আলাদা করা হয় কি কারণে? কারণ নরমালি ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে অ্যারের কোনো ইয়া থাকে না, মানে ইন্ডেক্স নাম্বার, নরমালি ইন্ডেক্স নাম্বার থাকে, কোনো কি থাকে না। ঠিক আছে? আবার কিছু অ্যারে আছে যার মধ্যে দুইটা টাইপ থাকে। অ্যারের মধ্যে দুইটা টাইপ থাকে। একটা হলো আপনার ইয়া অ্যারে, কি বলে, ইন্ডেক্সড অ্যারে, আরেকটা হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে। ইন্ডেক্স অ্যারে কোনগুলো? ইন্ডেক্স অ্যারে হলো, ধরেন একটা অ্যারের মধ্যে, অ্যারে তো একটু পরে আছে, ধরেন একটা অ্যারের মধ্যে যেগুলো কোনো নাম ফিক্স করা থাকে না, এটা একটা অ্যারে। অবজেক্ট একটা টাইপ অফ অ্যারে। এটা একটু স্পেশালিটি কি, এটার মধ্যে অনেকগুলো ডাটা আছে, যে কার একটা অবজেক্ট, এটার মধ্যে অনেকগুলো ডাটা আছে, গাড়ির নাম আছে, গাড়ির মডেল আছে, গাড়ির ওয়েট আছে, গাড়ির কালার আছে। তো আমি যদি বলতাম একটা, ধরেন স্কোয়ার ব্র্যাকেট দিয়ে লিখতাম ফিয়াট 500 850 কেজি হোয়াইট, একটা অ্যারে হইতো, একটা অ্যারে হইতো। বাট আমি কিন্তু জানি না প্রথম নামটা কিসের। যদি এটা কমা দিয়ে লিখতাম যে ফিয়াট 500 450 কেজি হোয়াইট, হইতো না? বাট আমি জানতাম না যে 3 নাম্বার ডাটাটা, যে 850 কেজি লেখা, এটা কি গাড়ির ওজন না চাকার ওজন না কিসের ওজন। বাট অবজেক্টের মধ্যে কি করছে দেখেন, প্রত্যেকটার সুন্দর মতো নেম করে দিছে না একটা, যে গাড়ির নেম, গাড়ির মডেল, গাড়ির ওয়েট, গাড়ির কালার। এই যে গাড়ি যেটা, এই গাড়িটা হলো একটা অবজেক্ট। এই অবজেক্টের এগুলো হলো কি নেম বা কি ভ্যালু বলা হয়, বা নেম কিও বলা হয়, নেম কি, নেম কি বলা হয়। আর এগুলো হলো মেথড। একটা অবজেক্টের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো প্রপার্টি আর একটা হলো মেথড। একটা প্রপার্টি আর একটা মেথড। প্রপার্টি কি? প্রপার্টি হলো ওই অবজেক্টের যে ইনফরমেশন গুলা, অবজেক্টের ইনফরমেশন। আপনি একটা পার্সন নিয়ে একটা অবজেক্ট বানাইলেন, ব্যক্তির নাম, ঠিকানা, ফোন নাম্বার, এগুলো রাখলেন, এগুলো তাহলে প্রত্যেকটা কি হবে? ওই পার্সন ডট নেম, পার্সন ডট এজ, পার্সন ডট অ্যাড্রেস, পার্সন ডট ডেট অফ বার্থ, এগুলো হলো কি তার প্রপার্টি। আর তার যে অ্যাক্টিভিটিস গুলা, তার যে কাজগুলা থাকবে, গাড়িটা চলবে, গাড়িটা স্টপ হবে, গাড়িটা ব্রেক করবে, এই জিনিসগুলোকে বলা হয়েছে কি? মেথড। মেথড মূলত একটা ফাংশন যেটা অবজেক্টের আন্ডারে ডিক্লেয়ার করা থাকে। আপনি যখন একটা অবজেক্ট বানাবেন, তার মধ্যে আপনি ধরেন ওই নরমালি ফাংশনের মতো করে বলে রাখেন যে পাবলিক ফাংশন কার স্টার্ট ইকুয়ালস টু, মানে পাবলিক ফাংশন স্টার্ট, মানে ওটার মধ্যে বললেন যে পাবলিক ফাংশন স্টার্ট, একটা ফাংশন বানালেন, ফাংশন তো করতে পারেন, ফাংশনের মধ্যে কিছু একটা আমরা করতে পারি, হয়তো ইকো হবে, নাহলে চলবে, থাকে না? ধরেন একটা গাড়ির ছবি আছে, গাড়ির একটা ছবি আছে, এখানে একটা গাড়ির ছবি আছে, এখন আপনি বললেন কি এখানে একটা বাটন রাখলেন, একটা বাটনের মধ্যে ক্লিক করলেন, ক্লিক করার পর একটা ফাংশন রান হলো, যে স্টার্ট। আর ওই স্টার্টের মধ্যে আপনি বললেন যে এইটার পজিশন মনে করেন লেফটে 0 আছে, তখন লেফট থেকে 0 পিক্সেল থেকে লেফট থেকে 100 পিক্সেল চলে যাবে। তার মানে গাড়িটা মুভ করবে না। এই যে গাড়িটা লেফট 0 থেকে লেফট 100 আসলো, গাড়িটা চললো না? এই চলছে, একটা ফাংশনের মাধ্যমে চলছে না? এবং অনেকগুলো ফাংশন যখন এলোমেলো ভাবে থাকবে, তখন তো কাজ করা কষ্ট হয়ে যাবে। কারণ একটা অবজেক্ট তো থাকবে না, একটা ওয়েবসাইটে অনেকগুলো অবজেক্ট থাকতে পারে। 3D ওয়েবসাইট গুলো দেখেন, যে গাড়ির গেমস গুলো বানায়,
গেমসের মধ্যে তো শুধু গাড়ি থাকে না, গাড়ির আশেপাশে কিছু মানুষজন থাকে বা অন্য কোনো অবজেক্ট থাকে, একটা গাছ থাকে, যখন একটু গাড়ি যাইতেছে তখন একটা গাছ একটু লড়লো। এখন আপনার চোখে মনে হচ্ছে ঠিক আছে গাড়ি গেছে, গাছ তো লড়ছে, গাছ তো একা একা লড়ে নেই, তার তো একটা কাজ করা লাগছে। সে তখন এমন করছে যে এটা যখন এই 100 পিক্সেল থেকে 10 পিক্সেলে মুভ করবে তখন এই গাছের মধ্যে এই অ্যানিমেশনটা হবে। এরকম করা লাগছে না অনেকগুলো অবজেক্ট। এগুলার সুন্দরভাবে সাজানোর জন্য মূলত অবজেক্ট ধরে ধরে কাজ করা হয়। আর এই অবজেক্ট ধরে ধরে কাজ করাটাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে? এই যে অবজেক্ট ধরে ধরে কাজ করে সবগুলোকে একটা একটা অবজেক্ট বানায় নেয় ওয়েবসাইটের মধ্যে। পরে ওই অবজেক্টগুলোর মধ্যে দুইটা জিনিস ইউজ করে, একটা হলো প্রপার্টি আর একটা মেথড। প্রপার্টির মধ্যে ওই অবজেক্টের মধ্যে কি কি থাকতে পারে, ধরেন একটা ই কমার্স একটা প্রোডাক্ট ধরলেন আপনি, ই কমার্সের মধ্যে একটা প্রোডাক্ট থাকে অনেকগুলো, একটা প্রোডাক্টের টাইটেল ধরলেন, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের প্রাইস, তারপর প্রোডাক্টের ক্যাটাগরি বা ওই যে কোয়ান্টিটি সাইজ যে কোনো কিছু হইতে পারে। তাহলে এগুলো হলো কি তার প্রপার্টি। ওইটার মধ্যে আপনি ধরেন কিছু মেথড অ্যাড করলেন, যে ওইটা আপনি চাইলে ক্লিক করলে, এটা বাটনে ক্লিক করলে কি হবে, অ্যাড টু কার্ট হবে, বা একটা ক্লিক করলে ছবিটা জুম হয়ে শো করবে, একটা ক্লিক করলে এটার যে স্লাইড হবে মুভ করলে, এই সবগুলো একটা ফাংশনের মধ্যে রাখলেন। এই ফাংশনগুলোরে বলা হয় কি মেথড। তার মানে একটা অবজেক্টের দুইটা জিনিস থাকে, একটা হলো প্রপার্টি আর একটা মেথড। এটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম। আপনি পাইথন বলেন, জাভা বলেন, জাভা স্ক্রিপ্ট বলেন, পিএসপি বলেন, সব জায়গায় অবজেক্টের প্রপার্টি কয়টা, মানে অবজেক্টের কয়টা অংশ, দুইটা, প্রপার্টি আর মেথড। সবগুলোর মধ্যে এই জিনিসটা সেম, যে প্রপার্টি হলো তার যে ইনফরমেশন গুলো, তার যে ডিটেলস গুলা, আর মেথড হলো তার মধ্যে যে ফাংশন গুলা থাকে যেগুলো কাজ করবে সে। ঠিক আছে? ডিফারেন্ট কার্স হ্যাভ ডিফারেন্ট সেম প্রপার্টিস, মানে সবগুলা গাড়ির মধ্যে কিন্তু এই জিনিসগুলো কমন। সব গাড়িরই একটা নেম আছে, সব গাড়িরই একটা মডেল আছে, সব গাড়িরই একটা ওয়েট আছে, সব গাড়ির একটা কালার আছে। বাট এই প্রপার্টির যে ভ্যালু, এগুলা কি প্রপার্টির ভ্যালু। প্রপার্টি গুলা সেম, বাট প্রপার্টির ভ্যালু গুলা আলাদা হয় অবজেক্ট ওয়াইজ। মানে সব প্রজেক্ট, মানে সব অবজেক্টের প্রপার্টি গুলা সেম থাকে, প্রপার্টি নেম গুলা। মানে আরেকটা গাড়ি যদি অবজেক্ট বানায় ওইটা হ্যাঁ, আপনি একটা গাড়ি যদি আপনি চিন্তা নতুন একটা গাড়ি বানাইবেন, আপনার গাড়ির কোম্পানি নতুন গাড়ি বানাবেন, আপনার কিন্তু এই প্রপার্টি গুলা লাগবে। প্রপার্টির ভ্যালু গুলা চেঞ্জ হবে। আপনি হয়তো ফিয়াট গাড়ি বানাইছেন, আপনি হয়তো বিএমডব্লিউ বানাবেন। কোন একটা 500 মডেলের গাড়ি, আপনার হয়তো অন্য একটা মডেলের গাড়ি। কোন একটা হোয়াইট কালার, আপনার রেড কালার হইতে পারে, ঠিক না? বাট অবজেক্টটা কিন্তু সেম থাকবে, ওটাও গাড়ি এটাও গাড়ি। ডিফারেন্ট কার্স হ্যাভ সেম প্রপার্টিজ বাট প্রপার্টি ভ্যালুস ক্যান ডিফার ফর কার টু কার। মানে গাড়ি থেকে গাড়ি এগুলা ডিফারেন্স হইতে পারে প্রপার্টির যে ভ্যালুগুলা। আর ডিফারেন্ট কার্স হ্যাভ সেম মেথড বাট দ্য মেথড ক্যান বি পারফর্ম এট ডিফারেন্ট টাইম। সবগুলো যে একই টাইমে পারফর্ম করবে এমন না। দুইটা গাড়ি অবজেক্ট আলাদা আলাদা, একজন বললো গাড়ি স্টার্ট, আরেকজন বললো গাড়ি স্টপ, বুঝতে পারো না? দুইটা আলাদা অবজেক্ট গাড়ি। আপনি যখন গাড়ি রেসের গেম গুলা খেলেন, নিড ফর স্পিড, দুইজন তিনজন মিলে খেলে না? তো আপনি মনে করেন যখন একটা বাটনে ক্লিক করলেন, আপনার গাড়িটা চললো, তখন একটা ফাংশন চলছে, একই অবজেক্ট, একটা ফাংশন রান হয়েছে। আরেকজন ব্রেকে প্রেস করলে, স্পেস বারে প্রেস করলে গাড়ি ব্রেক হয় না? তখন মনে করেন তার ওখানে ব্রেকটা কাজ করছে। একই অবজেক্টের ডিফারেন্ট মেথড গুলা কি ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে কাজ করতে পারে, দে ক্যান বি পারফর্মড এট ডিফারেন্ট টাইমস। পরে বলছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। জাভাস্ক্রিপ্টের মধ্যে অবজেক্টের কাজ কি? দ্য কোড অ্যাসাইন মেনি ভ্যালুস লাইক এই যে ফিয়াট 500 ওয়াইড টু অ্যান অবজেক্ট নেমড কার। তো কোডের মধ্যে তো আর এরকম ছবি দেখা যাবে না। তো কোডের মধ্যে কিভাবে করতে হবে আমাকে? এটা মূলত কনস্ট্যান্ট দিয়ে করা হয়। কনস্ট্যান্ট দিয়ে কেন করা হয়? কারণ এই যে ভ্যালুগুলো এগুলো ফিক্স থাকে, যে নেম, মডেল, ওয়েট, কালার, এর পরে ভ্যালুগুলো চেঞ্জ হয়, বাট নেম কিগুলা অবজেক্টের ক্ষেত্রে সেম থাকে। এই জন্য এখানে ইউজ করা হয় কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট একটা কার নিছে, কনস্ট্যান্ট কার, কারের মধ্যে আপনি যেগুলো হলো কি নেম কি, এগুলো হলো মূলত এই যে নেম কি গুলা। যেখানে নেম লিখছেন এখানে কি দিছে, টাইপ ধরছে, যে টাইপ কি ফিয়াট গাড়ি একটা, মডেল 500, কালার হোয়াইট। এটা মূলত একটা অবজেক্ট। এই যে কার, এটা যদি ডাটা টাইপ চেক করেন টাইপ অফ কার, তাহলে আউটপুটে কি দিবে অবজেক্ট। এবং এখান থেকে আপনি চাইলে আউটপুট শো করতে পারেন। আউটপুট কেমনে শো করেন? এই যে একটা অবজেক্ট বানাইছে, এতটুকু একটা অবজেক্ট, এখন এখানে একটা আইডি রাখছে, নর্মালি একটা পি ট্যাগ রাখছে, এর ভিতরে কিছু নাই, আইডি দেব। এখন এই পি ট্যাগের মধ্যে আমি একটা লেখা দেখতে চাই যে দা কার টাইপ ইজ ফিয়াট। অবজেক্টের এক একটা কি দেখা টাইপ দেখ, আমরা অ্যারের টাইপ দেখছি না, ওই যে অ্যারের ইন্ডেক্স নাম্বার দিয়ে, অ্যারের নাম দিয়ে, পরে স্কয়ার ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্স নাম্বার 0 1 2 3 4, ওইগুলো শো করে। ইন্ডেক্স নাম্বার শুরু হয় কত থেকে? 0 থেকে। এখন এইখানে যেহেতু কোনো ইন্ডেক্স নাম্বার নাই, অবজেক্টের কিন্তু ইন্ডেক্স নাম্বার থাকে না, অবজেক্টের কি থাকে নেম কি, যে টাইপ, মডেল, কালার, এগুলো কি নেম কি। কার নেম কি? কার নামক অবজেক্ট। তো বলছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, এই আইডিটাকে নিছে ডেমো। নেওয়ার পর কি করছে, এটা ইনার স্টেবল। ইনার স্টেবল কোন জায়গাটা? এই যে জায়গাটা, পি এর মাঝখানে কিছু দেখাচ্ছে,
কি দেখাইতে চাইছে এখানে? এখানে একটা লেখা দেখাইছে, ধরুন দা কার টাইপ ইজ, এতটুকু স্ট্যাটিক লেখা, এই যে দা কার টাইপ ইজ স্ট্যাটিক একটা লেখা। এরপরে প্লাস কেন দিছে? কনক্যাটিনেট করার জন্য। কেন দিছে এটারে? কনক্যাটিনেট করার জন্য, মানে একটা স্ট্রিং লেখাকে একটা ভ্যারিয়েবল অথবা কোনো একটা ডাটার সাথে যুক্ত করা। যুক্ত করছে কিভাবে? এই যে কার অবজেক্টের কিসের সাথে? টাইপ, কার ডট টাইপ। তাহলে আপনি দেখতে পাচ্ছেন কি যে ফিয়াট, এর সুবিধা কি হলো? সুবিধা হলো আপনি যদি অন্য একটা গাড়িও বানাইতেন, সেম টাইপের আরেকটা গাড়ি বানাইতেন, যে কনস্ট্যান্ট মাই কার, ওটার মধ্যে আপনি সেম মডেল ব্র্যান্ড সবকিছু বসায় দিলেন, লাস্টে সেখানে খালি টিয়াটা চেঞ্জ করে দিলেন, কার এখন কার না মাই কারের টাইপ, আপনার গাড়ির টাইপ দেবো। আরেকটা কার, ধরুন ই-কমার্সে 100টা প্রোডাক্ট আছে, এখানে সিরিয়ালি বসে যেত যে প্রোডাক্ট 1 এর যে টাইপ আছে, প্রোডাক্ট 2 এর টাইপ, প্রোডাক্ট 3 এর টাইপ, প্রোডাক্ট 4 এর টাইপ, সব বসে আসতো না? এই যে প্রোডাক্ট 1 2 3 4 আসতো, এটা কিভাবে আসতো? লুপ চালাইছে না, লুপের মধ্যে 1 থেকে 100 যখন করছেন, 1 থেকে 100 200 300 1000 ইচ্ছা মতো দেখাইতে পারছেন না? ওই জায়গায় লুপটা কাজ হয়। মানে মেইন লেখা থাকে শুধুমাত্র কার, ওই জানি লেখা থাকে কার, কারের পাশে একটা ভ্যারিয়েবল বসানো থাকে এই জায়গাটাতে। পরে ওই লুপের মাধ্যমে কি করা হয়? প্রথমে কার 1 কার 2, ধর প্রোডাক্ট 1 প্রোডাক্ট 2 প্রোডাক্ট 3 প্রোডাক্ট 4 প্রোডাক্ট 5 সবগুলো বসতে থাকে। আর প্রত্যেকটার মধ্যে কি এরকম অটোমেটিক আপনি যখন একটা প্রোডাক্ট অ্যাড করেন, ই-কমার্স সাইটে যখন প্রোডাক্ট অ্যাড করা হয়, যদি এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করেন না, বাট যখন একটা প্রোডাক্ট অ্যাড হয়, তখন মনে করেন যে এখানে কার আছে না, এটা কার 1 জেনারেট হয়, কার 2 কার 3 কার 4, আর এই যে এগুলোর নামের জায়গায় মনে করেন যে যার যার ভ্যালুগুলো প্রত্যেকবার আলাদা আলাদা বসতে পারে। ওই যে আপনি একবার ফর্ম সাবমিট করেন, একটা প্রোডাক্ট যখন অ্যাড করেন, প্রোডাক্টে ফর্ম সাবমিট করেন না, যে অ্যাড করে উনি ওখানে একটা নাম দেয়, তারপরে প্রোডাক্টের ইয়া দেয়, কি বলে ওটারে, প্রাইস দেয়, ডিটেইলস দেয়, ডেসক্রিপশন দেয়, সবকিছু দিয়ে অ্যাড দেয়, মানে অ্যাড প্রোডাক্ট। একটা ফর্ম সাবমিট হয় না? তো ফর্ম যখন সাবমিট হয়, ফর্ম কিন্তু অ্যারে আকারে সাবমিট হয়। ফর্ম সাবমিট হয় কি আকারে? অ্যারে আকারে। ওই অ্যারের প্রত্যেকটা ডাটা এই জায়গার মধ্যে এসা বসা পড়ে। এমনি মনে করেন নতুন 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 প্রোডাক্ট ক্রিয়েট হয়, নাহলে একটা একটা করে তো আপনি HTML দিয়ে এত বড় প্রোডাক্ট বসাতে পারবেন না। এটা দারাজের মধ্যে লাখ লাখ প্রোডাক্ট আছে। সেভাবে মূলত অবজেক্ট ক্রিয়েট হয়, আর অবজেক্টের মধ্যে চাইলে একটা ভ্যালু দেখতে পারেন। আপনি যদি কোথাও পরবর্তীতে এই অবজেক্টগুলোতে আমরা যে নেম কি অ্যাড করতে হবে, নেম অ্যাড করা যায়, পরবর্তীতে আবার কনস্ট্যান্ট দিয়ে দিলাম। পরবর্তীতে অ্যাড করা যায়। মনে করেন কনস্ট্যান্ট কার, এখন যদি আপনি এটার মডেল দেখতে চান কোনো জায়গায়, কি বলবেন? কার ডট মডেল। কোনো জায়গায় কালার দেখতে চাইলে কার ডট কালার, অবজেক্টটা দিয়ে ডট দিয়ে জাস্ট দি টাইপটা আমি দেখতে চাইতেছি ওইটা। মানে কোন একটা এক্সিস্টিং যে অবজেক্টের আমি যদি মানে সাইজ অ্যাড করতে চাই, একটা নেম কি সাইজ, তাহলে ওইটা অ্যাড করতে পারবো না। হ্যাঁ, অ্যাড করতে পারবেন পরে আবার। তখন আবার কি সমস্যা হবে, যে আগের গুলা খালি হয়ে যাবে। ধরেন আমি 3টা প্রোডাক্ট অ্যাড করছি, ওটার মধ্যে একটা ডিটেইলস নাই, 4 নাম্বার প্রোডাক্টটাই আমি অ্যাড করলাম, আগের যে 3টা ছিল ওটার মধ্যে ওই প্রপার্টিটাই ছিল না। যেমন এই গাড়ির মধ্যে আপনি ধরেন ব্যাকলাইট লাগাইলেন, 4 নাম্বার গাড়ি থেকে ব্যাকলাইট অ্যাড করে, যে আমি গাড়িতে ব্যাকলাইট অ্যাড করবো বা হেডলাইট অ্যাড করবো, আগের যে 3টা গাড়ি অলরেডি অ্যাড হয়েছে ওগুলোতে হেডলাইট থাকবে? থাকবে। ওই জায়গায় একটা এমটি হোল তৈরি হবে, এমটি হোল তৈরি হবে। এই হোল সম্পর্কে আবার এর মধ্যে বলা আছে এখানে। ইউ শুড ডিক্লেয়ার অবজেক্ট উইথ কনস্ট্যান্ট কিওয়ার্ড, এটা কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করা উচিত। When a object is declared with constant, you cannot later reassign it to point to a different variable. এটাকে আপনি রিঅ্যাসাইন করতে পারবেন না। পরে কি করতে পারবেন না? রিঅ্যাসাইন করতে পারবেন না। ঠিক আছে? অর্থাৎ এই যে নেম দিবেন, মডেল দিবেন, ওয়েট দিবেন, এইগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন না পরে। মানে 500 আর 600 বানাই দেওয়া হবে এই মডেলে। 600 বানাইতে পারবেন, বাট মডেলটারে আপনি চেঞ্জ করে অন্য কিছু বানাইতে পারবেন না। মডেলটা চেঞ্জ করে আপনি তখন গাড়ির সাইজ বানাই দিলেন, গাড়ির সাইজ কতটুকু থাকে এগুলো, এইটা করা যাবে না, এটা বলছে এখানে। ঠিক আছে, কইছিলাম যে হাউ টু ক্রিয়েট অবজেক্ট। আচ্ছা, বলছে ইট ডাজ নট মেক অবজেক্ট আনচেঞ্জেবল, ইউ ক্যান স্টিল মডিফাই ইটস প্রপার্টিজ এন্ড ভ্যালুস, আপনি চাইলে পরে মডিফাই করতে পারবেন। হাউ টু ক্রিয়েট আ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, সেম জিনিসটা দিছে, যে একটা ফার্স্ট নেম নিছে, লাস্ট নেম নিছে, এইচ নিছে, আই কালার নিছে। এটা সিস্টেম মানে স্ট্রাকচারটা হলো এরকম, যে কি কোলন ভ্যালু। এই যে প্রথমটা হলো কি, তারপর একটা কোলন, তারপরে তার ভ্যালু, কি কোলন ভ্যালু। এবার মূলত একটা অবজেক্ট ক্রিয়েট করে, এটা মূলত যেটা পার্সনের অবজেক্ট ক্রিয়েট করছে। এটারে কিভাবে অবজেক্টে নিচ্ছে? এই যে কনস্ট্যান্ট পার্সন, এই পার্সনের ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, আই কালার। আপনি যদি কোথাও দেখাতে চান যে একটা ব্যক্তির নাম, কি বলবেন? পার্সন ডট ফার্স্ট নেম, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, ওখানে আমরা লেখা দিয়ে চাইলে লেখা, অথবা শুধু যদি এটা দেখাইতে চান তাহলে শুধু ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে, ইনার HTML দিয়ে পার্সন ডট ফার্স্ট নেম লাস্ট নেম যেটা দেখাইতে চান।
তারপরে বলছে স্পেস এন্ড লাইন ব্রেকস আর নট ইম্পর্টেন্ট। তার মানে এই যে এক লাইনে লিখছে না, আপনার যে এক লাইনে লিখতে হবে এমন কোনো কথা নেই। আপনার স্ক্রিনশটও হইতে পারে, এক লাইনের এক জায়গা নাও হইতে পারে, অনেক বড় অবজেক্ট হইতে পারে, 10টা 12টা ডিটেলস থাকতে পারে না। ওই জন্য কি বলছে, স্পেস এন্ড লাইন ব্রেকস আর নট ইম্পর্টেন্ট। আপনি চাইলে এন্টার দিয়ে দিয়ে এরকম, এই যে প্রত্যেকটার পরে কমা দিছে না, একটা প্রপার্টির পরে এই যে একটার পরে একটা কমা দিছে, এগুলো এরকম এক লাইনও রাখতে পারেন, আবার চাইলে এন্টার দিয়ে দিয়ে এরকম নিচের লাইনও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, সেম আউটপুট সেম কাজ করবে। ঠিক আছে, উল্টা নিচে নিচে রাখা ভালো কেন, কারণ আপনার সিরিয়ালি দেখতে মনে পড়ে। কারণ এভাবে যখন রাখবেন আর একটু বাড়তি কিছু আসলে এগুলো এই পাশে চলে যাবে, স্ক্রল করতে করতে আপনি খুঁজে না পাইতে পারেন, আপনার এইভাবে এইভাবে গিয়ে গিয়ে এই সাইড গিয়ে গিয়ে আবার খোঁজা লাগবে, ডানে বামে গিয়ে গিয়ে খোঁজা লাগবে। তো এক লাইনে রাখলে সুবিধা কি, আপনি যখন স্ক্রল করতেছেন পুরোটাই আপনার চোখের সামনে আছে, আপনার ডানে বামে করে খোঁজা লাগতেছে, এটা হলো একটা বেনিফিট। তারপরে বলছে ইউ ক্যান অলসো ক্রিয়েট অ্যান এমটি অবজেক্ট। এমটি অবজেক্ট মানে কি, যখন আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করছেন বাট আপনি এখনো শিওর না যে আপনি এটার মধ্যে কি কি রাখতে হবে, একটা অবজেক্ট আপনার দরকার, একটা অবজেক্ট দরকার বাট আপনি এখনো শিওর না এই অবজেক্টের মধ্যে কি কি প্রপার্টি থাকতে পারে। ঠিক আছে, তা আপনি ধরেন ইন ফিউচারে আস্তে আস্তে কোড করতে 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 পরে গিয়ে ডিক্লেয়ার করবেন যে আমি এটার মধ্যে কি কি প্রপার্টি রাখতে পারি। তো এটার জন্য বলছে যে ইউ ক্যান অলসো ক্রিয়েট অ্যান এমটি অবজেক্ট। এমটি অবজেক্ট যদি ক্রিয়েট করতে চান তাহলে কি করা লাগবে, আপনার জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে দিবেন। আচ্ছা, আপনাদের তো অ্যাকাউন্ট করার কথা ছিল আজকে, সবাই কি কাগজপত্র নিয়ে আসছেন? আসে না, মানে কি আসে না। কেউ কেউ কি অ্যাকাউন্ট করবেন না? অর্থাৎ আমি থাকবো না, হয় চলে যাবো। কোন ব্যাংকে? ডাচ বাংলা, কালকে যে বলা হয়েছিল অ্যাকাউন্ট আছে, সারা বাংলাদেশে ইউজ করতে পারবেন। আপনি অ্যাকাউন্ট করবেন? আচ্ছা, তো আপনি চাইলে একটা এমটি অবজেক্ট ক্রিয়েট করে রাখতে পারেন। আপনি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করেন ফার্স্টে কি করেন, এই যে সেকেন্ড ব্র্যাকেট দেন না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করেন, এর ভিতরে আপনার নেম কি গুলা বসায় দেন, নেম কি আর তার ভ্যালু গুলা, নেম কি আর ভ্যালু গুলা বসায় দেন। তো যখন আপনার এই ভিতরে নেম কি আর ভ্যালু গুলা থাকবে না, তাহলে কে থাকবে, শুধুমাত্র এই ব্র্যাকেটটা থাকবে না। এই জিনিসটা এখানে করছে কনস্ট্যান্ট পারসন, জাস্ট ব্র্যাকেটটা দিয়ে রাখছে। যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আছে এই জন্য জাভাস্ক্রিপ্ট কি বুঝতে পারছে যে এখানে একটা অবজেক্ট হবে। আপনি যদি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে রেখে দিতেন তাহলে সে কি ভাবতো, অ্যারে হইতে পারে। আর কিছু যদি নিয়ে না দিয়ে রাখতেন তাহলে সেটা নরমাল ভ্যারিয়েবল হিসেবে রাখতেন। যে আপনি শুধু লিখে রাখতেন যে কনস্ট্যান্ট পারসন দিয়ে একটা সেমিকোলন দিয়ে রাখতেন, বাট কনস্ট্যান্ট দিয়ে কিন্তু সেমিকোলন দিয়ে রাখা যায় না, কারণ কি কনস্ট্যান্ট কিন্তু আনডিফাইন্ড রাখা যায় না। যদি আনডিফাইন্ড রাখতে চান তাহলে আপনার কি ইউজ করা লাগে, লেট। আপনি এমন করতে পারতেন যে লেট পারসন সেমিকোলন শেষ, একটা ভ্যারিয়েবল বানায় রাখছি, এটা আমি পরে কখনো অ্যাসাইন করব। ঠিক আছে, আর কনস্ট্যান্ট যদি দেন তার মানে অবশ্যই কোনো না কোনো ভ্যালু অ্যাসাইন করা লাগবে। এজন্য কি করছে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখছি যে এটা একটা অবজেক্ট, আমি অবজেক্টটা পরে বানাবো, অবজেক্টটা দিয়ে রাখছি আপাতত। পরে আপনি নিচে কখনো গিয়ে ওই অবজেক্টের, এই যে অবজেক্টের নাম তারপরটা কি, তার কি ভ্যালু, মানে কি নেম আর এই যে ভ্যালুটা কি আর ভ্যালু, পারসনের নাম দিলেন তারপরে তার কি আর ভ্যালুটা বসায় দিলেন। ঠিক আছে, কি আর ভ্যালুটা এখানে বসায় দিলেন। আর একটা সিস্টেম আছে ক্রিয়েট জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ইউজিং নিউ অবজেক্ট, এটাও একটা মেথড, নিউ অবজেক্ট দিয়ে। যখন আপনি নরমালি দিচ্ছেন সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছেন, সে অটোমেটিক বুঝে গেছেন যে এটা একটা অবজেক্ট। এবার অনেক সময় আপনি চাইলে এরকম সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে তাকে ম্যানুয়ালি বলতে পারেন যে আমি কি বানাইতে চাই, একটা নিউ অবজেক্ট। তবে উত্তম হলো এটা ইউজ করা, মানে শুধু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা, মানে এখানে আপনার লেখাও বেশি লেখা লাগতেছে, আগে পার্সন লেখা লাগছে, পরে আবার বলে দেওয়া লাগতেছে নিউ, এরপরে আবার অবজেক্ট। এত কষ্ট করাচ্ছে, আপনি যদি শুধু সেকেন্ড ব্র্যাকেট দেন সে এমনি বুঝে যায় যে এটা একটা অবজেক্ট। সেকেন্ড ব্র্যাকেট মানে অবজেক্ট। ঠিক আছে, তারপরে বলছে অল দ্য এক্সাম্পল অ্যাবভ ডু এক্স্যাক্টলি সেম, দেয়ার ইজ নো নিড টু ইউজ নিউ অবজেক্ট। এটা ইউজ করার কোনো দরকার নাই, কারণ আপনি শুধু মানে শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে কাজটা হবে, এই যে শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে কাজ করতে পারবেন এটাও সেম কাজই করবে, আমার বাড়তি লেখার দরকার আছে। এই জন্য বলেছে দেয়ার ইজ নো নিড টু ইউজ নিউ অবজেক্ট। এটা আগে হয়তো এরকম ছিল যে আগে এটা দিয়ে তৈরি করা হতো, পরে এটা আপডেট করার পর কি করছে যে আমার লেখা কমাই দিছে। ফর রিডেবিলিটি, সিম্পলিসিটি এন্ড স্পিড ইউজ অ্যান অবজেক্ট লিটারাল। অবজেক্ট লিটারাল কোনটা, অবজেক্ট লিটারাল ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছেন না, ওটারই বলা হয়েছে অবজেক্ট লিটারাল। খালি আছে। খালি বলতে যে সেকেন্ড ব্র্যাকেটটাতে
এটাকে বলা হয়েছে অবজেক্ট লিটারাল, যাতে এটা দেখে আপনি বুঝতে পারেন যে এটা একটা অবজেক্ট। তো বলছে যে এরকম নিউ অবজেক্ট না লিখে আপনি শুধুমাত্র যে অবজেক্ট লিটারাল ইউজ করতে। পরে বলছে অবজেক্টের প্রপার্টি নেম, অবজেক্টের প্রপার্টি নেম যে অবজেক্ট ডট প্রপার্টি নেম, যে পারসন ডট ফার্স্ট নেম, পারসন ডট লাস্ট নেম। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর গাড়ির যে কার ডট মডেল, এই যে মডেল, এগুলো সব কি তাহলে প্রপার্টি নেম। এগুলো হলো প্রপার্টি নেম। যেটা এক্সাম্পল দিছে পারসন ডট লাস্ট নেম, অথবা এইভাবে লেখা যায় পারসন তারপর ব্র্যাকেট দিয়ে লাস্ট নেম। তারপরে বলছে অবজেক্টের মেথড, অবজেক্টের ইনফরমেশন গুলো হলো প্রপার্টি নেম, আর ওটার যে কাজগুলো মানে ওটার মধ্যে যে ফাংশন গুলো থাকবে এগুলো হলো কি অবজেক্টের মেথড। অবজেক্ট মেথডস আর অ্যাকশনস দ্যাট ক্যান বি পারফর্মড অন অবজেক্টস, মানে এমন কিছু ফাংশন বলে দেওয়া যেটা ওই অবজেক্টের মধ্যে অবজেক্টকে নিয়ে কাজ করতে পারে। যে গাড়ির মধ্যে থাকলে গাড়িটা চলতেছে যাইতেছে, এটা পার্সনকেও মানুষটা ঘর থেকে বের হইতেছে, ঢুকতেছে, বসতেছে, খাইতেছে, এগুলো হলো কি তার মেথডস। ঠিক আছে, যেমন ফার্স্ট নেম জন, লাস্ট নেম ডোই, এজ ব্লু, এগুলো হলো কি তার প্রপার্টি। প্রপার্টির মধ্যে একটা কাজ করছে কি ফুল নেমের মধ্যে একটা ফাংশন বানাইছে, ফুল নেমের মধ্যে একটা ফাংশন বানাইছে। এখানে যদি নরমালি মানে ভ্যালু থাকার কথা ছিল, ভ্যালুর জায়গায় সে কি দিছে একটা ফাংশন। ফাংশনের মধ্যে কি বলছে যে একটা ফাংশন, তারপরে প্যারেন্থেসিস, যে ফার্স্ট ব্র্যাকেট দেখলে কি বুঝতে পারবো আমরা প্যারেন্থেসিস, প্যারেন্থেসিস থাকলে হলো এটা কি ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট থাকলে অবজেক্ট, অবজেক্ট থার্ড ব্র্যাকেট থাকলে বলছে যে রিটার্ন দিস ডট ফার্স্ট নেম প্লাস দিস ডট লাস্ট নেম। এই দিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দিসটা অনেক সময় যে বাইন্ড মেথডে ইউজ করা হয়। দিস বলতে বোঝানো হয় কি আপনি যেই অবজেক্টের আন্ডারে ইউজ করছেন, যেহেতু এটা একটা মেথড তার মানে কোনো না কোনো অবজেক্টের আন্ডারে আছে, মেথড কোনো না কোনো একটা অবজেক্টের আন্ডারে থাকে, মানে কোনোটা অবজেক্টের ভিতরে থাকে, সে হয়তো বা গাড়ির মধ্যে, কোনোটা পার্সন, আপনি যে অবজেক্টই বানান ওটার আন্ডারে যে ফাংশন গুলো দিচ্ছেন ওগুলোই তো মেথড। তখন আপনি চান যে ওই যে অবজেক্টটার আন্ডারে আপনি বানাইছেন ওই অবজেক্টটার ফার্স্ট নেম লেখা থাকবে পারসন ডট ফার্স্ট নেম, ওই কষ্ট না করে জাস্ট কি বলছে দিস ডট ফার্স্ট নেম। এই দিস মানে কি ওই যে অবজেক্টের মধ্যে ও আছে ওই অবজেক্টটাকে ইন্ডিকেট করতেছে। আপনি পারসন ডট ফার্স্ট নেম ওই জিনিসটা বোঝানো হয়েছে যে দিস ডট ফার্স্ট নেম। মেথডের মধ্যে মূলত এইভাবে ইউজ করা হয়। ঠিক আছে, দিস ডট ফার্স্ট নেম, তাহলে রিটার্ন দিস ডট ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম, তারপর একটা কনক্যাটিনেট করছে একটা স্পেস, এরপর আবার বলছে দিস ডট লাস্ট নেম। দিস মানে কোনটা, এই যে পার্সন, যেটা তো নাম জানি, এই যে এখানে পার্সন, পার্সনের মধ্যে বলছে দিস, এই দিস মানে কি এই যে পার্সনের ফার্স্ট নেম, এই দিস মানে এই যে পার্সন, এই পার্সন, এই পার্সনের লাস্ট নেম। এই পুরোটারে মিলায় মনে করেন কি সে কি করছে রিটার্ন করছে। রিটার্ন করা মানে কি, রিটার্ন করা মানে ওই ফাংশনের মধ্যে স্টোর করে রাখা বা এক্সিকিউট করা। রিটার্ন করা মানে কি সে কি করছে এই যে ফুল নেম নামে একটা ফাংশন আছে না, এই ফুল নেমের মধ্যে সে স্টোর করে রাখছে, এখনো কোথাও করেন। ইকো করতে কখন, যখন আমরা বলতাম যে এখানে যদি আমরা পরের লাইন ইন্টার দিয়ে বলতাম যে এটার একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখা, পরে বলতাম যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, কোনো একটা এলিমেন্টের মধ্যে একটা হেডিং হইতে পারে, একটা পি ট্যাগ হইতে পারে, ওইটার মধ্যে গিয়ে শো করা যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, তারপর ইনার এসটিএমএল, এটা আমি লেখাটা দেখাইতাম, তাইলে ওটা ডিরেক্ট শো করতো। বাট এটা কিন্তু ডিরেক্ট শো করবে না, কি করবে ফুল নেমের মধ্যে স্টোর করে রাখা দিবে। কখন এটা শো করবে, যখন আমি কোথাও গিয়ে এই ফাংশনটাকে কল করব, ফুল নেম নামে যে ফাংশনটা এটাকে কল করব, তখন গিয়ে ওই ভ্যালুটা রিটার্ন করবে। ঠিক আছে, হ্যাঁ এই তো বললাম কনস্ট হলো আপনার যেটা চেঞ্জেবল না বা রিঅ্যাসাইন করতে পারবেন, আর লেট হলো আপনি যে কোনো সময় চাইলে ওটা রিঅ্যাসাইন করতে পারেন। ঠিক আছে, আমি চাইলে পরের লাইনে আবার লিখতে পারবো না যে কনস্ট পারসন এরর দেখা যায়, এই তো বললাম পরের লাইনে যদি আমি আবার লিখি কনস্ট পারসন তাহলে এরর দেখা যায়। বাট আমি যদি দুই জায়গায় লেট লিখতাম যে লেট পারসন, পরের লাইনে আমি আবার লিখতে পারতাম লেট পারসন, সমস্যা হতো না। ঠিক আছে, যেমন এই যে এখানে একটা লেখা শো করছে জন ডো, মানে ফার্স্ট নেম আর লাস্ট নেমটার মিলায় শো করছে, কারণ ও যে ফার্স্ট নেম আর লাস্ট নেম দুইটারে মিলায় কিসের মধ্যে রাখছিল, ফুল নেমের মধ্যে না, ফুল নেমের মধ্যে। এরপরে কি করছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, এই যে ডেমো নামক আইডি, এর মধ্যে কি দেখতে চায় সে ইনার এইচটিএমএল এ এই যে পারসন ডট ফুল নেম, এই যে পারসন ডট ফুল নেম, এটা যদি ফার্স্ট নেম দেখতে চাইতেন তাহলে কিন্তু আমার এই যে ব্র্যাকেট দুইটা এই দুইটা জিনিস লাগতো না, এই জিনিসটা লাগতো, হয়ে গেল, বিরক্তি করতো।
এখানে যদি আপনি বলতেন যে ফার্স্ট নেম শুধু ফার্স্ট নেম শো করতো না জন, এখানে কি আমার কোনো ব্র্যাকেট দেওয়া লাগছে? কেন? ফাংশন এটা কি একটা ভ্যালু, যেগুলা নরমালি লেখা ইন্টিজার নাম্বার এগুলা ভ্যালু। এই যে ফুল নেম এটা কি একটা ফাংশন না? ফুল নেম যেহেতু একটা ফাংশন, এই জন্য আপনারা অবশ্যই এখানে যদি আপনি ফাংশনের নাম লেখেন যে পার্সনের মধ্যে যেই ফুল নেম, তারপরে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট। ফাংশনের জন্য কি দেওয়া লাগবে? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রান করানো লাগবে। ঠিক আছে, এই যে আপনি যে ব্র্যাকেট দিয়েছেন না, এই ব্র্যাকেটের মাধ্যমে সে বুঝতে পারছে যে পার্সনের মধ্যে ফুল নেম নামে একটা কি আছে, ফাংশন আছে। ওই ফাংশনটা এক্সিকিউট করতে হবে। ওই ফাংশনে যখন এক্সিকিউট করবে তখন মনে করেন যে এই যে রিটার্ন কি রিটার্ন করবে, এই যে ফার্স্ট নেম আর দিস ডট লাস্ট নেম, এই দুটার একসাথে জোড়া লাগায় ওই আউটপুটটা ওই ফুল নেমের মধ্যে রাখছিল, ওইটা এখানে শো করছে, রিটার্ন করছে এখানে। ঠিক আছে, এই যে দিস ইন দ্য এক্সাম্পল অ্যাবভ দিস রেফার্স টু পারসন অবজেক্ট, এই যে দিসটা দ্বারা এই পারসন অবজেক্টকে বোঝানো হয়েছে। দিস ডট ফার্স্ট নেম মিন্স ফার্স্ট নেম অফ দ্য প্রপার্টি, আর লাস্ট নেম মানে লাস্ট নেম অফ দ্য প্রপার্টি। হাউ টু ডিসপ্লে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট দেখে কিভাবে? আপনি চাইলে ডিরেক্ট যে লেট টেক্সট ইকুয়ালস টু পারসন, পুরা অবজেক্টটার একটা কি করছে, ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিছে, পুরো অবজেক্টটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিছে। এরপরে বলছে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টেক্সট, এটা পুরোটাকে আউটপুট শো করবে? শো করবে না, কারণ এটার ভিতরে তো অনেকগুলো ভ্যালু আছে, অনেকগুলো প্যারামিটার আছে না, এগুলো ডিরেক্টলি কখনো শো করে না। ডিরেক্ট যদি শো করতে চান আপনার একটা 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 করে শো করাইতে হবে, অথবা ফাংশন নিতে হবে। পারসন ডট নেম, পারসন ডট এজ, পারসন ডট শিট, আপনি যদি ফুল পারসনটারই একবারে শো করায় দেন তাহলে কি বলবে সে? অবজেক্ট অবজেক্ট। দুইটা অবজেক্ট কেন আছে? একটা হলো আমার প্রপার্টির নেম আর একটা ভ্যালু। অবজেক্ট অবজেক্ট। পরে বলছে ডিসপ্লেইং অবজেক্ট প্রপার্টি, যে অবজেক্টের একটা স্পেসিফিক প্রপার্টি দেখতে চাইলে এই যে পারসন ডট নেম, পারসন ডট এজ, পারসন ডট সিটি, এরকম অবজেক্টের নাম দিয়ে ডট দিয়ে তারপরে তার যে প্রপার্টির নামগুলো আছে প্রপার্টির নামগুলো। পরে বলছে অবজেক্ট কনস্ট্রাকশন, কনস্ট্রাক্টর ফাংশন, অবজেক্ট কনস্ট্রাক্টর ফাংশন। কনস্ট্রাক্টর ফাংশন হলো ধরেন কিছু কিছু জিনিস যেটা আপনি ফিক্স জানেন না আগে থেকে, কিছু কিছু জিনিস আছে যেটা আপনি ফিক্স, যেমন এখানে নেম বলে দিছে, নেম জন এজ 30 সিটি নিউ ইয়র্ক, আগে থেকে জানেন তাই না, এই জন্য আপনি ডিরেক্ট এখানে শো করতে পারতেছেন। বাট আপনি যদি না জানতেন তার নাম কি, পরে আনা লাগতো না নামটা, তো নামটা যখন পরে আসবে তখনই মূলত এই যে কনস্ট্রাক্টরটা কাজ করে। ঠিক আছে, কনস্ট্রাক্টর জিনিসটাও ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে। কনস্ট্রাক্ট জিনিসটা কাজ করে কিভাবে? ওই যে দিস দ্বারা একটা ফাংশন নিছে, পারসন নাম, ফাংশন পারসন, পারসনের মধ্যে নরমালি কিন্তু এটা খালি থাকে। ফাংশন যখন আমরা কল করি ফার্স্ট ব্র্যাকেটটা খালি রাখি না সব সময়, ফার্স্ট ব্র্যাকেটটা খালি থাকে। খালি কেন থাকে? কারণ তখন কোনো প্যারামিটার ওটার ভিতর দিয়ে পাস হয় না, এই জন্য এটা নরমালি খালি থাকে। বাট যখন ওটা দিয়ে কোনো ডাটা পাস হয়, কি বলছে এটা আমরা বলছিলাম একবার ক্লাসে, যে ফাংশনের ভিতরে, যে ফাংশন বলতে কি এই যে ব্র্যাকেটটা শুরু হয়েছে, এই যে ব্র্যাকেটটা শেষ হয়েছে, এর ভিতরের অংশটা না, এর ভিতরের অংশে যদি কোনো ডাটা আসতে চায় রাস্তা লাগবে, তার দরজা কোনটা? এটা, এই প্যাকেটের মাঝখান দিয়ে, এখান দিয়ে তার ডাটাটা আসা লাগে। এখান থেকে কি কি ডাটা আনছে সে? ফার্স্ট, লাস্ট, এজ, আই, এই যে ফার্স্ট, লাস্ট, এজ, আই। এখন বলছি কি যে যখন এখানে কোনো ডাটা আসবে, যখন এই রাস্তায় কোনো ডাটা আসবে, ডাটাও কিন্তু কয়টা আসা লাগবে? একটা, দুইটা, তিনটা, চারটা আসা লাগবে। আপনি একটা পার্সন অবজেক্ট যদি এখন ক্রিয়েট করতে চান, আপনার কয়টা ডাটা দেওয়া লাগবে? চারটা। আপনি তিনটা ডাটা দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করতে গেলেন, মানে তার ফার্স্ট নেম দিলেন, লাস্ট নেম দিলেন, এজ দিলেন, আই দিলেন না, তখন কিন্তু ইরর দেখাবে, বলবে আনকট আর্গুমেন্ট এরর, আনকট আর্গুমেন্ট এরর। মানে এখানে চারটা থাকলে আপনার ক্রিয়েট করার সময় চারটা দেওয়া লাগবে, এখানে তিনটা থাকলে ওইখানে ক্রিয়েট করার সময়ও তিনটা দেওয়া লাগবে, কম বেশি দিলে নিবে না, তখন দেখাবে যে আনকট আর্গুমেন্ট এরর। এখন বলছে যখন কেউ এটা পার্সনটা ক্রিয়েট করবে, যখন পার্সন অবজেক্টটা ক্রিয়েট করবে তার ভ্যালু দিবে কয়টা? চারটা। এবং এই চারটা ভ্যালু সে কিসের মধ্যে রাখবে? দিস ডট ফার্স্ট নেম, দিস মানে কি? পার্সন, তার মানে পার্সন ডট ফার্স্ট নেম ইকুয়ালস টু কি? ফার্স্ট। এই যে ফার্স্ট, এই ফার্স্টটা কে দিবে? ইউজার দিবে, অথবা যখন যে অবজেক্টটা ক্রিয়েট করবে আপনিও দিতে পারেন, অথবা এমন হতে পারে ইউজার দিতেছে, অথবা এমন হতে পারে পরবর্তী লাইনে আপনি কি অবজেক্টটা ক্রিয়েট করতেছেন, তো আপনি যে নামটা এখানে দিবেন ফার্স্ট নেমটা,
ওই নামটা সে পার্সনের ফার্স্ট নেম আকারে রাখবে। যখন লাস্ট নেম দিবেন ওটাকে পার্সনের লাস্ট নেম আকারে রাখবে। তাহলে পরে আপনি পার্সন ডট ফার্স্ট নেম পার্সন ডট লাস্ট নেম শো করতে পারতেছেন। এভাবে আপনি চাইলে তখন এটাকে দেখতে পারেন। যেমন এই যে একটা অবজেক্ট ক্রিয়েট করছে, এই যে কনস্ট্যান্ট মাই ফাদার, এটা কি একটা অবজেক্ট। এই অবজেক্ট ইকুয়ালস টু কি নিউ পার্সন, তার মানে এই যে ব্লুপ্রিন্ট বানানিছে আগে একটা, এটাকে রেফার করছে যে নিউ পার্সন। আমি একটা অবজেক্ট বানাইতে চাই মানে কার ভিত্তিতে, এই যে পার্সনের ভিত্তিতে, যে পার্সন নামে। আর পার্সন বানাইতে গেলে আমার ডাটা লাগতেছে কয়টা, চারটাই। দেখেন চারটা ডাটাই দিছে এখানে, এটা নাম্বার দিছে এই জন্য কোটেশন দেয় নাই, যেহেতু নাম্বার স্ট্রিং হইলে এখানেও কোটেশন দেওয়া লাগতো। তো বলছে যে নিউ পার্সন জন ডো 50 আর লু, এই সেম সিরিয়ালে বসাইছে না, এই চারটা ডাটাই কিন্তু সেম সিরিয়ালে এই জায়গায় এসে বসবে। তার মানে এই যে দিস ডট ফার্স্ট নেম ইকুয়ালস টু ফার্স্ট, ফার্স্টের জায়গায় কি বসবে, জন। তাহলে এই ফার্স্টের মান কি এখন জন। তাহলে আপনি সে যদি এটা কোথাও আউটপুট দেখাইতে চায় আমার ফ্রন্ট এন্ডের মধ্যে, যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ইনার এইচটিএমএল মাই ফাদার ইজ, তারপরে এই যে মাই ফাদার ডট এজ, মাই ফাদার কি অবজেক্টের নাম, অবজেক্ট যখন ক্রিয়েট করছে তখন কি মাই ফাদারের ডট এজ, ডট এজ মানে কি এই যে এজের মধ্যে এই এজ, দিস ডট এজ, এই দিসটা মূলত মানে ভ্যারিয়েবল মধ্যে এটা চেঞ্জ হয়। আমি যদি এখানে মাই ফাদার না দিয়ে অন্য কোনো নাম দিতাম, অন্য একটা নাম দিতাম, যে মিস্টার এক্স দিতাম, যে কনস্ট্যান্ট মিস্টার এক্স ইকুয়ালস টু এই অবজেক্ট, তাহলে এখানে কি বসতো, মিস্টার এক্স এর যে এজ, এই এজ ইকুয়ালস টু যে এখানে যে এজটা দিচ্ছেন না, এই এজটা বসতো। এখন সে যখন আউটপুট দেখতে চাইতেছে বলছে মাই ফাদার ডট এস, তাহলে এই যে জায়গা কত শো করবে 50। তাহলে এই যে একটা টেমপ্লেট, এটা আমি এখন ইচ্ছা মতো মনে পার্সন বানাইতে পারবো না, ফ্রেন্ড, মামা, চাচা, খালা, ফুফু। মাই ফাদার ইজ যদি আমরা দিয়ে থাকি তাহলে হচ্ছে উপরের ভেরিয়েবলটা কনস্ট মাই ফাদার ইকুয়াল টু জন ডু 50 বুঝে নিলাম ওটার আউটপুটটা কোন জায়গাটা, এখানে এটা তো প্যারামিটার না, প্যারামিটার হলো আপনার এই যে এতটুকু, এই যে এই ব্র্যাকেট প্যারেন্থেসিসের ভিতরে, এখানে আপনি যা খুশি তা দিতে পারেন। এটা তো হলো আপনার ডকুমেন্ট গেট এলিমেন্ট, এটা সম্পূর্ণ আলাদা। অবজেক্টটা ক্রিয়েট করছেন কোথায়, এখানে। আর এইটা হলো আবার ডিসপ্লে, আউটপুটটা দেখার জন্য আপনি ইউজ করতেছেন, এখান থেকে কোনো ডাটা যাইতেছে না। এই যে নিচে যে ডিসপ্লে এজ, এখান থেকে কিন্তু কোনো ডাটা যাইতেছে না, ডাটা যাইতেছে কোত্থেকে, এই কনস্ট্যান্ট থেকে। এইখানে আপনার চারটা লাগবে, এখানে যদি আমি লিখে রাখতাম আবার যে প্লাস দিয়ে কনক্যাটিনেট করে, এগুলো হইতো না, এরর দেখাইতো সব। ওটা আউটপুট হবে না, আউটপুট হবে নিচেরটা। আউটপুট দেখতেছি আমি নিচেরটা, এই আউটপুট এই জায়গাটা দেখতেছি মাই ফাদার ডট এজ। আমি এখানে একটা অবজেক্ট বানায় নিছি মাই ফাদার নামে, মাই ফাদার নামে একটা অবজেক্ট বানায় নিছে। বানিয়ে নেওয়ার পরে মনে করেন ওই অবজেক্টের যে বয়স লাগবে, যখন বয়স লাগবে, হ্যাঁ আমি এক লাইনে দেখতে মাই ফাদার লিখছে না, আপনি আর বলতেন মাই ফাদার নেম ইজ, তারপরে ওখানে বলতেন যে মাই ফাদার ডট নেম মানে ফার্স্ট, এরপরে বলতেন মাই ফাদার ডট ফার্স্ট, আবার এটা স্পেস দিয়ে লিখতেন মাই ফাদার ডট লাস্ট, তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ডেমো হইলো আপনি যে জায়গাটা দেখতেছেন ওই যে আইডি ডেমো, একটা পি ট্যাগের মধ্যে দেখতেছেন এটা ওইটা। ঠিক আছে, আপনি চাইলে একই লাইনের মধ্যে যে কোনো জায়গায় যে ফুল একটা প্যারাগ্রাফের মধ্যে বসেন, মাই ফাদার নেম ইজ এটা, হিজ এজ ইজ এত, তারপরে হিজ আই কালার ইজ এরকম, তাই না? ওই অবজেক্টটা সে আগে ক্রিয়েট করে নিছে। প্যারামিটার আর আর্গুমেন্ট এখানে ওইটা কোনটা প্যারামিটার, এই যে সেম জিনিস, এই যে প্যারামিটার হলো আমার এই যে ডাটাগুলো যেগুলা আমি এখানে বানাইতেছি, আর্গুমেন্ট কোন, আর এটা দুটো মনে হয় এলোমেলো আছে, মানে এই দুইটার মধ্যে একটা হলো প্যারামিটার আর একটা হলো আর্গুমেন্ট, যেটা হলো আমার এখানে বসতেছে একটা, আর এখান থেকে ডাটা যাইতেছে যেটা। মানে স্যার আমার হচ্ছে সেকেন্ড লেয়ারে যে ভেরিয়েবলটা কনস্ট মাই ফাদার নিউ পারসন, যেটা ওটা হচ্ছে আমার হচ্ছে আমরা সিএসএস এ যেমন রুট করছি, রুট করে প্রাইমারি বিজি কালার নিছি, ওটার মতো একটা ধরে নিই, এরপর হচ্ছে নিচে ধরে নেওয়া হয়েছে এখানে, এই যে নামটা এখানে ভ্যারিয়েবল মতো করে ধরে নেওয়া হয়েছে, ওটার আকারে নিচে আমরা ধরে নিছি, এরপর যখন এখানে আমি স্ট্রাকচারটা বলে নিছি যে আমার একটা পার্সন ক্রিয়েট করতে হলে এই চারটা ইনফরমেশন আমার দেওয়া লাগবে। যেমন হয়তো ওটা গাড়ি ক্রিয়েট করার সময় গাড়ির মডেল, ব্র্যান্ড, কালার, এই তিনটা জিনিস আমার দেওয়া লাগবে। নিচে এসে নতুন নতুন গাড়ি বানাইছেন, মাই কার, ইয়োর কার, অমুক কার, তমুক কার, গাড়ি দিয়ে গাড়ির মতো জাস্ট নেমগুলো বসাই দিতে। যে ই কমার্সের প্রোডাক্ট গুলো সেম প্রসেস থাকে, একটা প্রোডাক্টের স্ট্রাকচার রেডি করা থাকে, পরে মনে করেন আপনি খালি ওই সেম ভাবে প্রোডাক্ট বানাইতে থাকবেন, প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, তারপর অন্য ডিসক্রিপশন এরকম থাকতে পারে। এভাবে একটা অবজেক্ট আগে থেকে ক্রিয়েট করা থাকতে পারে, অথবা যদি ইনফরমেশন না থাকে পরবর্তীতে ক্রিয়েট করতে পারে। যে অবজেক্ট মানে ব্লুপ্রিন্টটা ক্রিয়েট করা আছে বাট ইনফরমেশন নাই আপনার কাছে, ইনফরমেশন গুলো আপনি পরে দিয়ে দিয়ে ইন ফিউচার আপনি চাইলে এই টেমপ্লেট দিয়ে আরো 100টা ইউজার ক্রিয়েট করতে পারবেন। যে ওয়েবসাইটে ইউজার রেজিস্ট্রেশন হয় না, ইউজার লগ ইন করে, ইউজার রেজিস্ট্রেশন করে, রেজিস্ট্রেশন করার পরে এরকম নতুন 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 তার নামে অবজেক্ট ক্রিয়েট, ঠিক আছে।
ইন দ্য কনস্ট্রাক্টর ফাংশন দিস হ্যাজ নো ভ্যালু, নিজস্ব কোনো ভ্যালু আছে না। ও মনে করেন যখন যে পার্সনের মধ্যে মানে যে অবজেক্টের মধ্যে বসে ওটারই ধরেন, ঠিক আছে। দ্য ভ্যালু অফ দিস উইল বিকাম দ্য নিউ অবজেক্ট ওয়েন এ নিউ অবজেক্ট ইজ ক্রিয়েটেড। নতুন অবজেক্ট যখন আপনি ক্রিয়েট করছেন, যেমন প্রথমে ছিল কি পার্সন ফাংশন টেমপ্লেটটা ছিল, বাট যখন আপনি পরে ওটা দিয়ে ক্রিয়েট করছেন মাই ফাদার, তাহলে এখন দিসের মান কি মাই ফাদার ডট নেম, মাই ফাদার ডট এজ। আপনি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করবেন ধরেন ইওর ফাদার নামে, পরে ওটার দিসের ভ্যালু কি হয়ে যাবে তখন ইওর ফাদার ডট নেম, ইওর ফাদার ডট ভ্যালু, ইওর ফাদার ডট এজ, ওই ইনফরমেশন। এভাবে যত নতুন নতুন অবজেক্ট আসবে ওই দিসের ভ্যালুটা কি হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে। নাও উই ক্যান ইউজ নিউ পারসন টু ক্রিয়েট as many as person object। আপনার যতগুলা দরকার, মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার, মাই সেলফ, সব পারসন না? সব পারসনের ইনফরমেশন কয়টা? সেম ইনফরমেশন, সেম ওই চারটা ইনফরমেশন। প্রথমে সবারই প্রথমে নেম, সবারই আপনার লাস্ট নেম, সবার এজ, সবার আই কালার। এই জন্য এটাকে বলা হয় যে অবজেক্ট আমরা রিইউজ করতে পারি। একটা টেমপ্লেট বানায় নিলে আপনি ইচ্ছা মতো ওই সেম অবজেক্ট বানাইতে পারেন অনেকগুলো, এবং এরা প্রত্যেকটাকে একটা কি অবজেক্ট। আপনি যদি কোথাও মাই মাদার ইনফরমেশন দেখতে চান, মাই মাদার ডট ফার্স্ট, মাই মাদার ডট লাস্ট, মাই মাদার ডট এজ, মাই মাদার ডট আই কালার, এরকম। কোনটা? ইনহেরিটেন্স না, ইনহেরিটেন্স এটার মধ্যে না, ইনহেরিটেন্স তো ওপির মধ্যে থাকে। ইনহেরিটেন্সের কনসেপ্ট এটা না। বলছে অবজেক্টস আর কন্টেইনার্স ফর প্রপার্টিজ এন্ড মেথড। অবজেক্টের মধ্যে কি কি থাকে? প্রপার্টি এবং মেথড। প্রপার্টি আর নেম ভ্যালুস এন্ড মেথডস আর ফাংশনস। মেথডস আর ফাংশন। প্রপার্টিজ ক্যান প্রিমিটিভ ভ্যালুস, ফাংশনস অর ইভেন আদার অবজেক্ট। প্রপার্টির মধ্যে যে কোনো টাইপের ভ্যালু থাকতে পারে। ওই যে ফুল নেম একটা শো করছেন যেভাবে, ফার্স্ট নেম লাস্ট নেম যোগ করে, ওইটা নিজেও একটা প্রপার্টি হিসেবে রয়েছে। এগুলা বলছেন। কনস্ট্রাক্টর আর অবজেক্ট প্রোটোটাইপস। কনস্ট্রাক্টর আর অবজেক্ট প্রোটোটাইপ। কনস্ট্রাক্টর কোনটা? ওই যে দিস। ইন জাভাস্ক্রিপ্ট অবজেক্টস আর কিং। অবজেক্ট কি করতে পারে? অবজেক্টস আর অবজেক্ট, ম্যাথ আর অবজেক্ট, ফাংশন আর অবজেক্ট, ডেটস আর অবজেক্ট, অ্যারে আর অবজেক্ট, ম্যাপস আর অবজেক্ট, সেটস আর অবজেক্ট, সবগুলাই কি অবজেক্ট। এদের প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে। ডেট ইউজ করছেন আমরা ডেট শো করার জন্য, ডেট ব্র্যাকেট দিয়েছি, বা ডেট আগে থেকে কল করা ছিল, কিন্তু ডেট মেথডটা ইউজ করছি আমরা, ক্রিয়েট নিউ ডেট। যেহেতু আমরা নিউ ইউজ করছি, তার মানে এটা একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট আগে থেকে ক্রিয়েট করা আছে। ওটার মধ্যে অনেকগুলো মেথড দেওয়া আছে না? ডেট নরমালি শো করা, টাইম শো করা, ডেট শো করা, শুধুমাত্র ইয়ার শো করা, এএম পিএম দিয়ে শো করা, কিন্তু সবগুলো মেথড এগুলো আগে থেকে কি করা, ডিক্লেয়ার করা ছিল। তো এরকম অনেকগুলা ডেট, সেগুলো সবই কি অবজেক্ট। এই জন্য ওই ডেটটাকে কি বলা হয়? ডেট অবজেক্ট বলা হয়। ডেটটাকে বলা হয় ডেট অবজেক্ট। এবং প্রিমিটিভ ডাটা টাইপস মানে অনেক রকমের ডাটা টাইপস রাখতে পারে। কি কি টাইপের? স্ট্রিং রাখতে পারে, নাম্বার রাখতে পারে, বুলিয়ান রাখতে পারে, বিগ ইন্টিজার রাখতে পারে, নাল রাখতে পারে, আনডিফাইন্ড অথবা সিম্বল রাখতে পারে। ঠিক আছে, কি বলছে এখানে? কনসিডার দ্য ফলোইং অবজেক্ট কনস্ট্যান্ট কার। হাউ মেনি প্রপার্টিজ ডু ইউজ ইন দ্য অবজেক্ট? এখানে কয়টা প্রপার্টি আছে? এটা না, কোন দুইটা? এই যে ব্র্যান্ড আর মডেল। ব্র্যান্ড আর মডেল। আপনারা যেটা করতে পারেন, এই জিনিসটা করতে পারেন, এটা মজার জিনিস। এই জিনিসটা করেন, একটা জেএস ফাইল বানান, এটা নরমালি ইন্ডেক্স ফাইল বানাবেন। নরমালি একটা ইন্ডেক্স ফাইল আর একটা কাস্টম ডট জেএস, দুটো লিংক আপ করবেন। ইন্ডেক্স ফাইলের মধ্যে একটা এরকম পিটাকে একটা অথবা কয়েকটা নিতে পারেন। কাস্টম ডট জেএস এর মধ্যে এরকম একটা প্রোটোটাইপ বানাবেন, আগে টেমপ্লেট বানাবেন। বানানোর পর এরকম চারটা ইয়া বানাবেন, ফাদার মাদার আর একটা দুই তিনটা বানান। বানানোর পর এদের প্রত্যেকটা এলিমেন্ট আপনি স্পেসিফিকলি শো করেন। নিজে কিরকম, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম থাকলে দুটো যোগ করে? না যোগ করে দেখা ইম্পর্টেন্ট ব্যাপার। এদের ইন্ডিভিজুয়াল ইনফরমেশন যে আপনি দেখতে পারেন এটার জন্য। একটা প্যারাগ্রাফ লিখলেন, মাই ফাদার অ্যাবাউট, আচ্ছা
তো এভাবে মূলত অবজেক্ট নরমালি ক্রিয়েট করতে পারেন যদি একদম আগে থেকে ইনফরমেশন সব জানেন। আর যদি ইনফরমেশন না জানেন তাহলে এরকম কনস্ট্রাক্টর ফাংশন ক্রিয়েট করতে পারেন, যে কনস্ট্রাক্টর দিয়ে পরবর্তীতে আপনি অনেক অনেক অবজেক্ট ক্রিয়েট করতে পারেন। এটাই তো সবচেয়ে ইজি কনস্ট্রাক্টর। বলছে একটা সামারি দিছে, অবজেক্টস আর কন্টেইনার্স ফর প্রপার্টিজ এন্ড মেথড, প্রপার্টিজ নেম এন্ড ভ্যালুস। সেটা দেখলাম। দিসটা ইউজ হয় কারণ আপনি যে অবজেক্ট ক্রিয়েট করবেন, কনস্ট্রাক্টর মানে কি? কনস্ট্রাক্টর মানে এই কনস্ট্রাক্টর ইউজ করে আপনি পরবর্তীতে অবজেক্ট কনস্ট্রাক্ট করবেন, কনস্ট্রাক্টর থেকে কনস্ট্রাক্ট করবেন, নতুন নতুন পার্সন বানাবেন। পরবর্তী কি পার্সন বানাবেন জানেন? জানেন আপনি মাই ফাদার বানাইছেন, উনি মাই ব্রাদার বানাইছে, আপনি মাই ফাদার বানাইছেন। ডিফারেন্স না? নতুন ও জানে একটা মানুষ তৈরি হবে, একটা পার্সন তৈরি হবে, বাট কি পার্সন হবে জানি না। এই জন্য ওটাকে একটা ভ্যারিয়েবলের মতো করে রাখছে, কি নামে? দিস। দিস মানে যাই আসুক ওটাই দিসের মধ্যে বসবে, যে দিস রেফার্স টু পার্সন, দিস পার্সন এরকম ভাবে বসবে। ঠিক আছে, সেগুলো তো দেখছি। এই হলো মূলত অবজেক্ট, এবং অবজেক্ট যে অবজেক্ট প্রপার্টিস, অবজেক্ট মেথড আর অবজেক্ট ডিসপ্লে। আপনি অবজেক্ট ক্রিয়েট করতে পারেন, অবজেক্ট প্রপার্টি ক্রিয়েট করতে পারেন, অবজেক্টের ভিতরে ফাংশন রাখতে পারেন, আর অবজেক্ট ডিসপ্লে করতে পারেন। ডিসপ্লে মানে কি? যে অবজেক্ট আউটপুটটা যে দেখতেছেন, এই প্রসেস। দেখি না আউটপুট দেখলেন না? মানে ও আচ্ছা, এখন বলছে যে জাভাস্ক্রিপ্টের স্কোপ কি জিনিস। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট স্কোপ, জাভাস্ক্রিপ্ট স্কোপ ইকুয়ালস টু ভিজিবিলিটি। স্কোপ কয় টাইপের? 3 টাইপের, গ্লোবাল, ফাংশন, ব্লক। স্কোপ বলতে মূলত বোঝানো হয় আপনি যখন একটা কোড লেখেন, একটা কোড যখন লেখেন, ধরেন এই যে এখানে ফার্স্টে শুরু করতে গ্লোবাল স্কোপ দিয়ে, এই যে var x ইকুয়ালস টু 1, ভ্যারিয়েবল x ইকুয়ালস টু 1, ওর কি কোনো লিমিটেশনস আছে? এটা ব্র্যাকেট দ্বারা থাকে না, যে একটা ব্র্যাকেট দিয়ে লিমিট করেছি, ব্র্যাকেট থেকে ব্র্যাকেট পর্যন্ত যেমন ফাংশনে করা হয়। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয় না ফাংশনের নামের পরে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মূলত যত লেখা আছে এই সবগুলো রেফার করে কাকে? ওই ফাংশনটাকে। যে এই ফাংশনটা যখন এক্সিকিউট হবে তখন এইখান থেকে এই পর্যন্ত যা যা লেখা আছে এই সব কাজগুলো হবে। এখন এই যে ভ্যারিয়েবল x ইকুয়ালস টু 1, এটার তো কোনো লিমিটেশনস নাই, এই জন্য এগুলোকে কি বলা হয়? গ্লোবাল স্কোপ। তার মানে আপনি পুরো ডকুমেন্টের যে কোনো জায়গা থেকে এটারে অ্যাক্সেস করতে। আপনি যদি লাস্টের লাইনে গিয়ে বলেন যে ওই ডকুমেন্ট ডট ইনার HTML x, তাহলে HTML কি শো করবে? 1 শো করবে, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারে। এই জন্য এটাকে বলা হয়েছে গ্লোবাল স্কোপ। গ্লোবাল ভ্যারিয়েবল ক্যান বি অ্যাক্সেসড ফ্রম এনিওয়্যার ইন দ্য জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম। ইন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম। তারপরে বলছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার উইথ var, let and const are quite similar when declared outside a block। মানে var, let আর const অলমোস্ট সেম। কখন সেম? যখন আপনি ওটারে কোনো একটা ব্লকের বাইরে, ব্লকের বাইরে মানে কি? ওই যে কোনো একটা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কল করেন। এই যে এটা কল করছেন, এটা যদি আমি একটা ফাংশনের ভিতরে কল করতাম তখন হিসাবটা অন্যরকম হতো। বাট এটা কোনো ফাংশনের ভিতরে আছে? কোনো লুপের ভিতরে আছে? কোথাও নেই। ইন্ডিভিজুয়ালি এমনি স্বাধীনভাবে এক জায়গায় আপনি ডিক্লেয়ার করে রাখছেন var x equals to 1। এগুলো কি গ্লোবাল স্কোপ। এটা যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারেন। এ ভ্যারিয়েবল ডিক্লেয়ার্ড আউটসাইড এ ফাংশন বিকামস গ্লোবাল। আপনি একটা ভ্যারিয়েবল নিছেন লেট দিয়ে, কি নাম নিছেন? কারনেম। কারনেম ইকুয়ালস টু ভলভো। এখন বলছে যে একটা ফাংশন মাই ফাংশন, পরে একটা ফাংশন ডিক্লেয়ার করছে। এই ফাংশনের ভিতরে যদি আপনি এখন বলেন যে ডকুমেন্ট ডট ইনার HTML এ এই গাড়ির নাম শো করো, যে ডকুমেন্ট ডট ইনার HTML কারনেম, তাহলে কি ভলভোটা শো করবে? এটা এখানে বলছে যে কোড হেয়ার ক্যান অলসো ইউজ কারনেম। এই জায়গার যে কোডগুলো আছে এরা কি করতে পারবে? এই কারনেম ভ্যারিয়েবলটা চাইলে ইউজ করতে পারবে। এই জন্য এটাকে বলা হয় গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপ মানে সেটা চাইলে কোনো ফাংশনের ভিতরেও কল করতে পারেন, ফাংশনের বাইরেও কল করতে পারেন, যে কোনো জায়গা থেকে কল করতে পারেন। এগুলোকে বলা হয় গ্লোবাল স্কোপ। Global variable has global scope. All script and function in same web page can access a variable with global scope. Global scope মানে কি? যে ফাংশন ছাড়া আপনি যে বার দিয়ে ইউজ করছেন, যে বার, লেট, কনস্ট, ফাংশন মানে ফাংশন বা লুপ, কোনো কিছুর বাইরে যখন এটা ইউজ করবেন তখন এটা আমরা কি বলতে পারবো? গ্লোবাল ভ্যারিয়েবল। যে শুরুর দিকে কনফিউশন থাকতো না গ্লোবাল কোনটা লোকাল কোনটা, তখন বুঝতে পারছেন যে যখন আপনি সবগুলাই গ্লোবাল হইতে পারে, সবগুলাই লোকাল হইতে পারে। গ্লোবাল হবে কখন, লোকাল হবে কখন, এটা ডিপেন্ড করে তার অবস্থানের উপর, আপনি কই এটারে ডিক্লেয়ার করছেন। আমি সেম জিনিসটা যদি ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করতাম তখন কি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতাম না? ইউজ করছি কিন্তু ভারী দুই জায়গায়। ধরুন আমি লেট ইউজ করছি, দুই জায়গাতে আপনি লেট ইউজ করছেন,
যখন আপনি একদম খোলা একটা জায়গায় ওপেন এক জায়গায় লেট ইউজ করছেন, আপনি চাইলে ওইটা ফাংশনের ভিতর থেকেও অ্যাক্সেস করতে পারেন। এটা হলো সুবিধা গ্লোবাল স্কোপের। সুবিধা আছে আবার অসুবিধাও আছে। অনেক সময় আছে যে এটা বা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, এটা আবার টেনশনের কারণ হয়ে যায়। আপনি একটা ভ্যারিয়েবল রাখছেন, যে ব্যাংকিং সফটওয়্যার গুলো আছে না, একটা ভ্যারিয়েবল নিলেন যে লেট ব্যালেন্স ইকুয়ালস টু মনে করেন 1 লাখ টাকা, একদম লাস্টের লাইনে কেউ ভুলে কি করলো, বললো ব্যালেন্স ইকুয়ালস টু 10,000 টাকা, লস হয়ে গেল না? পুরো ব্যালেন্সটা চেঞ্জ হয়ে গেছে না? ব্যালেন্সটা চেঞ্জ হলো কেন? কারণ ওটা গ্লোবাল ছিল, মানে ওপেন রাখা দিয়েছেন, যে কেউ এসে ওটা আবার ডিক্লেয়ার করে দিছে। কারণ আমরা জানি লেট দ্বারা কলা ভ্যারিয়েবল কি ডিক্লেয়ার করা যায়। এটা সুবিধা আছে অসুবিধাও আছে। এখন বলছে গ্লোবাল ভ্যারিয়েবল হ্যাজ গ্লোবাল স্কোপ, এরপরে বলছে ফাংশন স্কোপ। গ্লোবাল মানে তাহলে কি, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। এরপরে বলছে ফাংশন স্কোপ। ফাংশন স্কোপ মানে কি, ই জাভাস্ক্রিপ্ট ফাংশন হ্যাভ দেয়ার ওন স্কোপ। প্রত্যেকটা জাভাস্ক্রিপ্ট ফাংশনের কি আছে? ওন স্কোপ। ওন স্কোপ কোনটা? এই যে ব্র্যাকেটটা হচ্ছে না, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় কি? স্কোপ। যেহেতু ফাংশনের মধ্যে দেওয়া আছে, এজন্য এটা কি বলা হয়েছে? ফাংশন স্কোপ। যদি লুপের লুপের কিন্তু এরকম আছে না, ওয়াইল লুপের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরপরে সেকেন্ড ব্র্যাকেট, ওই সেকেন্ড ব্র্যাকেটটাকে কি বলা হয়? লুপের স্কোপ বলা হয়, লুপ স্কোপ। লুপ স্কোপ নামে কিছু নাই, ফাংশন স্কোপ নামে আছে, বাট ওটাও একটা স্কোপ। তো এই যে একটা স্কোপ নিছে মাই ফাংশন 1, এরপরে প্যারেনথেসিস, এরপরে দিছে কার্লি ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে একটা ভ্যারিয়েবল নিছে। এখন বলছে যে আপনি যখন আরেকটা ফাংশন নিছে, আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছে, এই যে জায়গাগুলা, এই যে সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত, এটা কি বলা হয়েছে? ফাংশন স্কোপ। এবং যেই ভ্যারিয়েবল এই ফাংশন স্কোপের মধ্যে ডিক্লেয়ার করা হয়, এগুলোকে কি বলা হয়? অল হ্যাভ ফাংশন স্কোপ। এবং ফাংশন স্কোপ গুলা বাইরে থেকে এক্সিকিউট করা যায় না। ধরেন এই যে এটা মাই ফাংশন নিছে, মাই ফাংশনের মধ্যে বলছে কি, লেট কার্নেম ইকুয়ালস টু ভলভ। এখন নিচে যদি আপনি ফাংশনের বাইরে, বাইরে মানে কি, এই যে জায়গা থেকে এই ব্র্যাকেটের বাইরে, বাইরে কোথাও কি আপনি ওটা ইনারি স্টেবল বা যে কোনো জায়গায় শো করতে চান, ইউজ করতে চান, আপনি ওটারে ইউজ করতে পারেন। ইউ কোড হিয়ার ক্যান নট ইউজ কার্নেম। এটা এক্সাম্পল দেখেন এখানে, এই যে এখানে বলছে যে লেট কার্নেম ইকুয়ালস টু ভলভ, এটা ভ্যারিয়েবল ধরছে ফাংশনের মধ্যে। এরপরে বলছে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো 1, এই যে ডেমো 1 এর মধ্যে ইনার এইচটিএমএল এর টাইপ অফ কার্নেম, এই যে কার্নেম ভ্যারিয়েবলটা এটা কি টাইপের, তার টাইপ দেখতে চাইছে, প্লাস তার ভ্যালুটা, কার্নেমের ভ্যালু। তো এখানে কি শো করছে যে ডেমো 1 এর মধ্যে স্ট্রিং আর ভলভ। স্ট্রিং শো করছে কেন? এই যে টাইপ অফ ইউজ করছে, এই জন্য তার টাইপটা শো করছে। আর ভলভ শো করছে কেন? এই যে প্লাস তার যে ভ্যালুটা শো করছে। সেম জিনিসটাই কি করছে আবার পরবর্তী পেস্ট করে দেন, সেম জিনিস না, ডকুমেন্ট গেট এলিমেন্ট ডকুমেন্ট ডেমো 1 ডেমো 2 ইনার এইচটিএমএল ইনার টাইপ অফ কার্নেম, সেম জিনিস না। বাট এই জায়গার মধ্যে সে আউটপুটে কি দেখাইছে? আনডিফাইন্ড। কারণ তার ভাষ্য মতে কার্নেম এখনো ডিফাইনই করা হয়নি। তার ভাষ্য মতে কার্নেম এখনো ডিফাইন করা হয়নি। কেন? কারণ সে আছে কোথায়? এই ব্র্যাকেটের বাইরে। ওই ফাংশনের ভিতরে কি চলতেছে না চলতেছে ওটা সে দেখতে পারে, বুঝছেন? এটাই মনে করেন তার ওই দরজার মতো, এই এত জায়গা ঢাকা থাকে, এর ভিতরে কি হইতেছে না হইতেছে সে বাইরে থেকে দেখতে পাবে। ফাংশনের বাইরে আনতে হলে মাই ফাংশন ডট ফাংশন দিতে হবে নাকি ফাংশন ডট? না, এটা সে অ্যাক্সেস করতে পারবে না। আপনি যখন এই ফাংশনটা কল করবেন কোথাও, তখন এর ভিতরে ডাটাগুলো আপনি দেখতে পাচ্ছেন, মানে এক্সিকিউট করতে পারছেন। যদি এমন করতেন যে এই যে এখানে ক্লিক করছে না মাই ফাংশন, এটা যদি আপনি কোনো একটা বাটন বা কিছুতে বসাইতেন যে অন ক্লিক ফাংশনটা রান হবে, তখন ক্লিক করলে আপনার এই ডাটাটা দেখতে পারতেন। বাট ডিরেক্টলি বাইরে থেকে আপনি দেখতে পারবেন না। ডিরেক্টলি বাইরে থেকে দেখতে হলে আপনার এই যে ভ্যারিয়েবলের নামটা ডিক্লেয়ার করছেন না, এই জিনিসটারে বাইরে রাখা লাগতো, হয় উপরে না হয় পরে এটারে বাইরে রাখা লাগতো, বুঝতে পারছি? এটারে বাইরে রাখা লাগতো। এটাকে বলা হয়েছে ফাংশন স্কোপ। লোকাল ভ্যারিয়েবলস হ্যাজ ফাংশন স্কোপ, দে ক্যান only be accessed from within the function। শুধুমাত্র যেই ফাংশন ডিক্লেয়ার করছেন ওই ফাংশনের ভিতরে আপনি ওটাকে অ্যাক্সেস করতে পারবেন। তারপরে বলছে নো স্ক্রিপ্ট অর ফাংশন আউটসাইড দ্য ফাংশন ক্যান অ্যাক্সেস দেম, বাইরে থেকে কোনো স্ক্রিপ্ট বা কোনো ফাংশন ওটাকে অ্যাক্সেস করতে পারবে না। ভ্যারিয়েবলস উইথ সেম নেম ক্যান বি ইউজড আউটসাইড দ্য ফাংশন, আপনি চাইলে ওই ফাংশনের বাইরে কার নেম নামে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন, বাট ওইটারে অ্যাক্সেস করতে পারবেন না, বুঝতে পারছেন? আপনি ওই নামে আরেকটা ভ্যারিয়েবল বানাইতে পারেন বাইরে, বাট ওইটাকে অ্যাক্সেস করতে পারবেন না। তারপরে বলছে লোকাল ভ্যারিয়েবলস আর ক্রিয়েটেড when a function is start, ফাংশন যখন শুরু হয়, লোকাল ভ্যারিয়েবল আর ডিলিটেড when the function is completed, ফাংশন এক্সিকিউট হয়ে যাওয়ার পর ওই ভ্যারিয়েবলটা নাই হয়ে যায়।
মানে লেখা থাকে বাট ওটার ডিক্লারেশন থাকে না, আনডিফাইন্ড হয়ে যায়। তারপরে আর্গুমেন্ট ওয়ার্ক অ্যাজ লোকাল ভ্যারিয়েবল ইনসাইড ফাংশনস। আর্গুমেন্ট ওয়ার্ক অ্যাজ লোকাল ভ্যারিয়েবল, এটা হলো কিছুটা ইয়ার মতো, ওই যে একটু আগে যে কনস্ট্রাক্টরের কাজ করলেন না, ওখান থেকে দিস ফার্স্ট নেম লাস্ট নেম ওগুলা গেছে, ওগুলা ডিরেক্টলি বাইরে থেকে অ্যাড করা যায়। তাহলে যাওয়ার রাস্তা শুধুমাত্র ওই প্যারামিটারের ভিতর দিয়ে ব্র্যাকেটের মধ্যে যেগুলো লিখছেন যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট কমা লাস্ট কমা এইচ কমা আই, ওইগুলোর কথা বলছে যে এগুলা কি হিসাবে কাজ করে, লোকাল ভ্যারিয়েবল। এরপরে বলছে ব্লক স্কোপ। বিফোর ES6 এ ছিল জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল কুড অনলি হ্যাভ গ্লোবাল স্কোপ, ফাংশন স্কোপ, দিস টু প্রোভাইডস ব্লক স্কোপ ইন জাভাস্ক্রিপ্ট। ES6 এর আগে মূলত এরকম ব্লক স্কোপ ছিল, যেটা ব্লক স্কোপ মানে কি স্কোপের বাইরে কখনোই অ্যাক্সেস করা যাবে না। ES6 এর আগে ব্লক স্কোপের বাইরে কখনোই অ্যাক্সেস করা যাবে না, মানে লুপের বাইরে থেকে বা ফাংশনের বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। ES6 এর পরে আইসা গিয়ে এটা কি হইছে, গ্লোবাল আর ফাংশন। গ্লোবাল মানে সব জায়গায় অ্যাক্সেস করা যাবে, আর ফাংশন কি যেটা শুধুমাত্র ফাংশনের ভিতরে আছে সেখানে অ্যাক্সেস করা যাবে। ES6 ইন্ট্রোডিউস টু নিউ জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড। ওই যে ভার ছিল, ভারটা পরে ভাগ হয়ে কি হয়ে গেছে, লেটার কনস্ট। ভ্যারিয়েবল ডিক্লেয়ার্ড উইথ লেটার কনস্ট ইনসাইড কোড ব্লক আর ব্লক স্কোপ। ইনসাইড কোড ব্লক মানে কি, কোনো একটা ফাংশনের ভিতরে, কোনো একটা লুপের ভিতরে, এটা ভিতরে বুঝাই নেই, মানে বোঝানোর জন্য কি লিখছে, ব্লক স্কোপ। সেটা হইতে পারে ফাংশন, হইতে পারে লুপ, হইতে পারে যে কোনো কন্ডিশন, ইফ এলস কন্ডিশনের ভিতরে হইতে পারে। মিনিং দে আর অনলি অ্যাক্সেসেবল উইদিন দ্যাট ব্লক, যেখানে ডিক্লেয়ার করছেন শুধুমাত্র ওইখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ইট হেল্পস টু প্রিভেন্ট আনইনটেন্ডেড ভ্যারিয়েবল ওভাররাইট অ্যান্ড প্রমোটস বেটার কোড অর্গানাইজেশন। কি হয় আনইনটেন্ডেড ভ্যারিয়েবল ওভাররাইট, যে ভুলে ব্যালেন্স ইকুয়ালস টু আপনি আরেকটা মান বসায় দিলেন, চেঞ্জ হয়ে গেল, এটা যাতে না হয় এই জন্য মূলত এটা হেল্প করে, যে আপনার অনিচ্ছাকৃত ভুলে চেঞ্জ হয়ে যায়, এই জিনিসটা যাতে না হয়। ঠিক আছে, যেমন আপনি যদি শুধু এরকম দুইটা ব্র্যাকেটও দিয়ে রাখেন, এটাও একটা স্কোপ। কোনো ফাংশন নাই, লুপ নাই, কিছু নাই, স্টেটমেন্ট নাই, শুধু দুইটা ব্র্যাকেট দিয়ে রাখছে, এটাও একটা কি স্কোপ। যদি ব্র্যাকেট ছাড়া আপনি নরমালি লেট দিতেন তাহলে গ্লোবাল স্কোপ থাকতো। এখন যেহেতু এটা একটা স্কোপের ভিতরে আছে, এটা এখন কি হয়ে গেছে, ব্লক স্কোপ। এখন বাইরে এটা কি করা যাবে না, এক্স ক্যান নট বি ইউজড। আপনি যদি নিচে এসে এটা কোনো জায়গায় শো করতে চান তখন আনডিফাইন্ড দেখাবে। ঠিক আছে, ফাংশন আর ওই ফাংশন স্কোপ আর ব্লক স্কোপ মানে একই রকম প্রায় একই রকম, প্রায় একই রকম। ব্লক স্কোপ ছিল আগে, আগে ছিল দুইটা, ব্লক আর গ্লোবাল, পরে এখন হয়েছে আপনার গ্লোবাল আর ফাংশন স্কোপ। তারপরে বলছে যেরকম এক্সাম্পল, এই যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার উইথ var keyword ক্যান নট হ্যাভ ব্লক স্কোপ, কারণ এই ভারটাই মূলত ছিল তখন গ্লোবাল। আগে যখন var ছিল, লেটার কনস্ট্যান্ট আগে var ছিল, তখন var কি হিসাবে কাজ করতো, গ্লোবাল হিসাবে। var দিয়ে যেটা ডিক্লেয়ার করবেন ওটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, বাট এটা কি নট রিকমেন্ডেড, এটা নট রিকমেন্ডেড var ইউজ করা। এখন ইউজ করা লাগে লেট অথবা কনস্ট। লেট ইউজ করবেন যেগুলো টেম্পোরারি, মানে চেঞ্জ হবে, বারবার অ্যাসাইন করা লাগে, ওগুলো লেট দিয়ে করবেন। আর যেগুলো আমার কোনো অবজেক্ট বা একটু বড় পরিসর ডাটা, অ্যারে, এগুলো দিবেন কি দিয়ে, কনস্ট দিয়ে। এগুলা দিবেন কনস্ট দিয়ে। এটা বলছে জাভাস্ক্রিপ্টের কোড ব্লকস। কোড ব্লক বলতে কোন কোন জায়গাগুলো বোঝানো হয়েছে, এ কোড ব্লক or block statement is a group of statement enclosed with curly braces. কার্লি ব্রেস মানে বুঝি সেকেন্ড ব্র্যাকেট, যেটা এটা থেকে বলা হয়েছে কি কার্লি ব্রেসেস। এটার প্রোগ্রামের সুন্দর নাম হলো কার্লি ব্রেসেস। স্যার হ্যাঁ, এটা কত ইঞ্চি ডিসপ্লে? মাপা দেখতে হবে। Code blocks are important for controlling the flow and execution, defining variable, code block statement এই যেরকম হইতে পারে সেটা একটা ফাংশনের মধ্যে, এই যে ফাংশনের মধ্যে একটা কার্লি ব্রেসেস এর ভিতরের অংশটা হলো একটা কোড ব্লক। তারপরে বলছে একটা ইফ স্টেটমেন্টের মধ্যে হইতে পারে, ইফের মধ্যে যেরকম কার্লি ব্রেসেস থাকে না, এর ভিতরে যেগুলো আছে এগুলো হলো কোড ব্লক। ফর লুপের মধ্যে থাকতে পারে কোড ব্লক, হোয়াইল লুপের মধ্যে কোড ব্লক, যে কোনো জায়গায় থাকতে পারে, অথবা শুধুমাত্র এরকম ব্র্যাকেট দিয়েও স্কোপ বলা যায়। তারপর হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ব্লক। স্ট্যান্ড অ্যালোন মানে এই একটার মধ্যেই অনেকগুলা। ঠিক আছে, এটা হচ্ছে যে ইনক্যাপসুলেশন মেথড ইউজ করে। ওপির মধ্যে ইনক্যাপসুলেশন নামে একটা মেথড থাকে। ইনক্যাপসুলেশন একটা কনসেপ্ট আছে। ইনক্যাপসুলেশন কি রকম কাজ করে, মনে করেন যে ছোটবেলায় ক্যাপসুল খাইতে না, ক্যাপসুল ওষুধগুলো ছিল ঢাকনার ভিতরে অনেকগুলো, পোলিও না, আচ্ছা ক্যাপসুল ছিল, ক্যাপসুল। মনে করেন যে
ওটা যখন ভিজতো বা পানি লাগলে তখন ওটা কি গলে যেত বাইরে লাল কালার লাল কালার লাল কালার যে কোনো কালার সবুজ কালার থাকে দুই কালার ভিটামিনের জন্য হ্যাঁ দুইটা মিক্স কালার থাকতো দুইটা মিক্স কালার থাকতো মানে দুইটা কাপ থাকতো ভিতরে ওষুধ থাকতো যখন পানি টানি লাগতো বা ভিজতো ওটা গলে যেত তো ইনক্যাপসুলেশন হলো কিছুটা ওই ক্যাপসুলের মতো যে আপনার যেই ভ্যারিয়েবলটা আপনি চেঞ্জ করতে চান না বা যেটা একটু সিকিউর রাখতে চান ওটা এরকম ক্যাপসুল করে রাখা হয় ক্যাপসুলের মতো এই যে এরকম ব্র্যাকেট করে রাখা হয় অথবা ওগুলোকে প্রোটেক্টেড করে রাখা হয় ঠিক আছে ওগুলোকে প্রোটেক্টেড করে রাখা হয় এখানে তো পাবলিক ইউজ হয় না মানে ওগুলো ওপি ছাড়া ইউজ হয় না যে পাবলিক ফাংশন প্রাইভেট ফাংশন প্রোটেক্টেড ফাংশন এরকম আলাদা আলাদা ইউজ হয় পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড তো যখন আপনি এরকম ভ্যারিয়েবলের মধ্যে রেখে দেন তখন এগুলো কি প্রোটেক্টেড হয়ে যায় মানে এর বাইরে থেকে তো ইউজ করতে পারতেছি না তো এটা একটা ক্যাপসুলের মতো কাজ করে না এর ভিতরে আমি সব ডাটা রেখে দিলাম যেটার বাইরে থেকে এটা অ্যাক্সেস করা যাবে না এই জন্য এটাকে বলা হয় কি ইনক্যাপসুলেশন ভ্যারিয়েবল ইনসাইড এ ব্লক আর অনলি অ্যাভেলেবল ইন দা ব্লক শুধুমাত্র ওইটার ভিতরে ইউজ করতেন বাইরে ইউজ করতে পারবেন না এগুলো কেন করা হয় ফর টেম্পোরারি ইউজ আর অর্গানাইজ কোড পরে বলছে যে জেস হুইস্টিং হুইস্টিং মূলত বোঝানো হয় এগুলো আসলে আলাদা কোনো কনসেপ্ট নাই এগুলো হলো যে আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছেন এর ভিতরে অনেক রুলস থাকে আপনি কই ডিক্লেয়ার করতে পারবেন কই ডিক্লেয়ার করতে পারবেন না কোথায় ডিক্লেয়ার করলে কোথা থেকে অ্যাক্সেস করতে পারবেন অনেক ভেজাল কিছু জিনিস আছে এগুলোই মূলত হুইস্টিং হুইস্টিং এর মধ্যে প্রথমে বলছে যে জাভাস্ক্রিপ্ট ডিক্লারেশন আর হোয়েস্টেড আপনি যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন ইন জাভাস্ক্রিপ্ট এ ভ্যারিয়েবল ক্যান বি ডিক্লেয়ার্ড আফটার ইট হ্যাজ বিন ইউজড একটা ভ্যারিয়েবল আপনি অলরেডি ইউজ করছেন ওটাকে আপনি ডিক্লেয়ারও করেননি পরবর্তীতে চাইলে ডিক্লেয়ার করতে পারেন পরবর্তীতে ডিক্লেয়ার করতে পারেন যেমন এই যে x ইকুয়ালস টু 5 x ইকুয়ালস টু 5 আমরা কোথাও বলছি যে লেট x বা কনস্ট x তাহলে x কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার হইছে ডিক্লেয়ার কিন্তু ভ্যারিয়েবল ওটার মধ্যে আমি অ্যাসাইন করে রাখছি ঠিক ভ্যারিয়েবল কিন্তু আমি ডিক্লেয়ার করিনি এখনো বাট ওটার মধ্যে অ্যাসাইন করা আছে তো এটা জাভাস্ক্রিপ্ট আপনাকে অ্যালাউ করে এটাই বলছে জাভাস্ক্রিপ্ট এ ভ্যারিয়েবল ক্যান বি ডিক্লেয়ার্ড আফটার ইট হ্যাজ বিন ইউজড এই যে আগে ইউজ করা হয়ে গেছে ডিক্লেয়ার করছে কই এটার আউটপুট দেখার পরে গিয়ে এটারে ডিক্লেয়ার করছে ফাইন্ড অ্যান এলিমেন্ট ডিসপ্লে দ্য এক্স এলিমেন্ট সে কি করবে এই যে ভ্যারিয়েবল এক্স যেহেতু পরে ডিক্লেয়ার করছেন না এখানে আউটপুটে কি দেখাবে ইনার এসটিএমএল এ জাভাস্ক্রিপ্ট না যে লাইন বাই লাইন কোড করে করে আছে লাইন বাই লাইন তো পড়ে আসে বাট সে x ইকুয়ালস টু 5 সে আগে চেক করছে এখানে কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে কিনা লাইন বাই লাইন তো এক্সিকিউট করে বাট এজন্য এটাকে বলা হয়েছে যে হোয়েস্টিং মেথড এই জায়গায় এজন্য এই জিনিসটাকে আলাদা করছে কি নামে হোয়েস্টেড নামে যে আপনি চাইলে কিছু কিছু এক্সেপশন দিছে আপনাকে যেটা আপনি চাইলে করতে পারেন কি দিছে একটা ভ্যারিয়েবল যে আপনি একটা ভ্যারিয়েবল চাইলে আগে ডিক্লেয়ার করে নিয়ে ডিক্লেয়ার করছেন পরে ওটার মধ্যে ভ্যালু আগে অ্যাসাইন করে দিতে পারেন এবং আউটপুট ওটা শো করবে ঠিক আছে আউটপুটে ওটা শো করবে তারপরে বলছে এক্সাম্পল 2 এই যে সেম ভাবে আগে চাইলে এটা নরমালি তো এরকমই হয় আগে ডিক্লেয়ার করা হয় পরে অ্যাসাইন করা হয় অথবা এক লাইনই করা হয় var x ইকুয়ালস টু 5 ঠিক আছে আগে ডিক্লেয়ার করছে যে var x ডিক্লেয়ার করছে পরে ওটার মধ্যে অ্যাসাইন করছে যে x ইকুয়ালস টু 5 তো নরমালি এরকম হয় তবে চাইলে আপনারা এরকমও করতে পারেন যে আগে অ্যাসাইন করে নিছে পরে ওটার আগে ডিক্লেয়ার করছে দুইটাই অ্যালাউ করে জাভাস্ক্রিপ্ট এটা করে কেন দরকার দরকার কি অনেক সময় ভ্যালু আগে চলে আসছে ভ্যারিয়েবল পরে ডিক্লেয়ার করা লাগছে যে কনস্ট্রাক্টরের মতো আপনি ভ্যালু জানেন না এখন আপনার অবজেক্ট বানানো লাগবে কনস্ট্রাক্টর দিয়ে ভালো রাখেন এখানে মনে করেন যে একটা ভ্যালুর মান আগে চলে আসছে আপনি জানেন যে এখানে এই মানটা আসবে বাট এটা ভ্যারিয়েবল লাগবে কিনা এটা আপনি এখনো শিওর না পরে ডিক্লেয়ার করে দিলেন তারপরে বলছে the let and const keyword variable defined with let and const keyword are hoisted on the top of the block not initialized আগে থেকে ডিফাইন করা যায় যেমন এই যে এটা এই যে the variable let and const hoisted top of the block it alone but not initialized meaning the block of code is aware of the variable but it cannot be used until it has been ডিক্লেয়ার যদি আপনি var ইউজ করেন তাহলে আপনি করতে পারতেছেন বাট যদি আপনি let আর const ইউজ করেন তাহলে সে দেখবে যে একটা ভ্যারিয়েবল আছে এটা আপনি পরে ডিক্লেয়ার করছেন বাট আউটপুট দেখাবে না আউটপুটে কি দেখাবে রেফারেন্স জিরো যেমন এই যে এখানে লিখছে কার নেম ইকুয়ালস টু ভলভো লেট কার নেম আগে ভ্যালু অ্যাসাইন করে ফেলছে না আগে ভ্যালু অ্যাসাইন করে ফেলছে পরে গিয়ে ডিক্লেয়ার করছে এজন্য এটা কি রেজাল্ট দিবে একটা রেফারেন্স জিরো মানে এই যে কার নেম নামে কিছু নাই তাহলে সে অ্যাসাইন করবে কার মধ্যে এই নামে কোনো ভ্যারিয়েবল নাই
করা যাইতো যদি আমি এটা var দিয়ে করতাম তাইলে, বাট var দিয়ে করা রেকমেন্ডেড না, রেকমেন্ডেড হলো লেট দিয়ে করা। সেম ভাবে কনস্ট দিয়ে ইউজ করলে আপনার সেম এরর দিবে যে দিস কোড উইল নট রান। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইনিশিয়ালাইজেশনস আর নট ওয়েস্টেড। জাভাস্ক্রিপ্ট অনলি ওয়েস্ট ডিক্লারেশনস নট ইনিশিয়ালাইজেশন। তার মানে হলো জাভাস্ক্রিপ্টে যখন আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন তখন এটা কি করা হয়, ইনিশিয়ালাইজ, একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করা মানে ক্রিয়েট করা, এই নামে একটা ভ্যারিয়েবল হবে, ঠিক আছে। ভ্যালু তখনও দেয় না, ভ্যালু হয়তো বা পরের লাইনে দিতে পারে। তারপরে বলছে declare variable at the top. Also, wasting is too many developers and unknown overlooked behavior of JavaScript. If a developer does not understand wasting, programs may contain bugs. To avoid bugs, always declare all variable at the beginning of every scope. এটা দ্বারা মূলত বোঝানো হয়েছে যে আপনি যখন একটা ফাংশন ক্রিয়েট করেন, ফাংশনের মধ্যে ভ্যারিয়েবল ধরা হয়েছে না, এক্সাম্পল আছে না এখানে এরকম অনেক ফাংশনের মধ্যে ভ্যারিয়েবল ধরছে, স্কোপের মধ্যে থাকার কথা। এই যে এরকম বলছে যে যেগুলো ফাংশনের স্কোপ, ওটা কি ফাংশনের বাইরে থেকে অ্যাক্সেস করা যায়? যেটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয়েছে, এটা কি বাইরে থেকে অ্যাক্সেস করা যায়? করা যায়। তো আপনি ওটা ইউজ করতে পারবেন কি ফাংশনের ভিতরে, ভেতরে যখন ইউজ করবেন তার মানে অবশ্যই ভার্ব কারনেম ভলভ এরপরে ইউজ করবেন না, পরবর্তী লাইনে এই জায়গায় একটা এন্টার দিয়ে ওই জায়গাগুলোতে ইউজ করবেন না। তো ডিক্লেয়ার করছেন কই, ফাংশনের শুরুতে না, অর্থাৎ স্কোপের শুরুতে। এই জিনিসটা এখানে বলছে যে আপনি যখন কোনো একটা কিছু হোস্টিং করবেন ডিক্লেয়ার করবেন কোন জায়গায়, যদি গ্লোবাল হয় উপরে, আর যদি এরকম ফাংশনের স্কোপ হয় বা কোনো একটা স্কোপের ভিতরে থাকে, লুপ স্কোপ বা ইফ স্টেটমেন্টের মধ্যে থাকে, তাইলে ওইটার শুরুতে ডিক্লেয়ার করে নিতে, ভ্যারিয়েবল আগে ডিক্লেয়ার করে নিতে, যাতে পরে প্রবলেমগুলো না হয়। যে ডিক্লেয়ার ইওর ভ্যারিয়েবলস এট দা টপ, সেটা হইতে পারে আপনার পেজের টপে অথবা স্কোপের টপে। যেমন এই যে ডিক্লেয়ার অল দা ভ্যারিয়েবল এট দা বিগিনিং অফ এভরি স্কোপ, প্রত্যেকটা স্কোপের শুরুতে ডিক্লেয়ার করে নিতে বলছে। এরপরে বলছে জাভাস্ক্রিপ্ট ইন স্ট্রিক্ট মোড ডাজ নট অ্যালাউ ভ্যারিয়েবল টু বি ইউজড ইফ দে আর নট ডিক্লেয়ার্ড। ইউজ স্ট্রিক্ট ইন দ্য নেক্সট চ্যাপ্টার। ইউজ স্ট্রিক্ট একটা সিস্টেম হলো কিরকম যে অনেক সিস্টেম আছে যেটা আগের জাভাস্ক্রিপ্টে অ্যালাউ করতো না, ES6 এর আগে, ES6 এর আগে অ্যালাউ করতো না, বাট এখন অ্যালাউ করে, ঠিক আছে, এখন অ্যালাউ করে। এখন ধরেন আপনি একটা ফাইল নিয়ে কাজ করতেছেন, একটা ওয়েবসাইট মেনটেন করতে গেছেন, যেটা বানানো হয়েছে কখন, যখন ES6 ছিল তখন বানানো হয়েছে, ওটার মধ্যে যদি আপনি এখন লেটেস্ট জাভাস্ক্রিপ্টের সব মেথড দিয়ে দেন, অনেক জায়গায় ইরর দেখাবে না, অনেক জায়গায় ইরর দেখাবে, মানে ধরেন তখন ছিল না এখন আসছে, বা এখন আছে তখন ছিল না, বা তখন ছিল এখন ওটা নাই, ডিপ্রেক্টেড হয়ে গেছে, এরকম হইতে পারে। এই জন্য তার একটা সিস্টেম রাখছে কি, ইউজ স্ট্রিক্ট। ইউজ স্ট্রিক্টটা হলো ধরেন আপনি যদি কোনো একটা কোড মানে জাভাস্ক্রিপ্ট কাস্টম জেএস করছেন না, কাস্টম জেএস এর উপর এরকম লিখে রাখেন যে দা ইউজ স্ট্রিক্ট, এটা যদি লিখে রাখেন তাহলে সে কি করবে, ডিক্লেয়ারিং স্ট্রিক্ট মোড, সে স্ট্রিক্ট মোড ফলো করবে, মানে ES6 এর আগে যে মেথডগুলো ছিল ওই রকম স্ট্রাকচার ফলো করবে। এই যে হোস্টিং করছেন না, হোস্টিং এর মধ্যে কি করছেন আপনি, আগে ভ্যারিয়েবল অ্যাসাইন করে দিয়েছেন, পরে গিয়ে ডিক্লেয়ার করছেন, ইরর দিছে কোনো, অ্যালাউ করছে, বাট ES6 এর আগে কিন্তু এটা অ্যালাউ করতো না। ES6 এর আগে যদি এই কাজ আপনি করতেন তাহলে কি করতো, ইরর দেখাইতো। এখন আমি যদি চাই যে আমার এই কোডটা আমি ES6 এর আগের সিস্টেমে আমি রান করবো, তখন শুরুতে কি লিখে নিব, ইউজ স্ট্রিক্ট, কিছু লাগে, জাস্ট এই যে ডাবল কোটেশন দিয়ে ইউজ স্ট্রিক্ট। যেমন এই যে এখানে একটা ইরর দেখাবে, এটা সে এই জিনিসটা ইয়াতে লেখেন, কি বলে, কাস্টম জেএস খোলা আছে না সামনে, কাস্টম জেএস এর মধ্যে আগে ইউজ স্ট্রিক্ট ছাড়া এই জিনিসটা লেখেন, দেখেন দেখেন কাস্টম জেএস খোলা আছে না, ইউজ স্ট্রিক্ট ছাড়া শুধুমাত্র এমনি x equals to 3.14 লেখেন। দেখছেন
এবার আউটপুটে যান, এবার আপনি আউটপুটে যান, কোন এরর আছে কনসোল প্যানেল ওপেন করেন, কনসোলে যান, এরর আছে কোন এরর নেই। এবার আপনি ওই জায়গার মানে কাস্টম যে একদম শুরুতে লেখেন ইউজ স্ট্রিক্ট ডেমোনেশন দিয়ে ইউজ স্ট্রিক্ট আর আইসিটি ইউজ স্ট্রিক্ট লোকাল পেজে ডাবল করে দিলে কনসোলে যান আনকট রেফারেন্স ইট ইজ নট ডিফাইন্ড, মানে লেটেস্ট ভার্সনে এটা আপনি করতে পারেন বাট আগের ভার্সনে এটা আপনি করতে পারবেন না। মানে আপনি যে আগের ভার্সন মানে অনুযায়ী করতেছেন এটা বোঝানোর জন্য আপনি শুরুতে কি লিখলেন ইউজ স্ট্রিক্ট, এটা মূলত কোডের একদম শুরুতে লিখে রাখে। অনেকে মনে করেন কোন জায়গায় লেখে ব্লকের স্কোপের শুরুতে লেখে। ধরেন একটা ফাংশনের মধ্যে আমি কিছু লিখবো, আমি চাই শুধু এই ফাংশনটাই ES6 এর আগে লুপ ফলো করুক, বাকি সব আমার লেটেস্টে থাকবে, তখন ওটার মধ্যে মনে করেন এরকম ডাবল কোটেশন দিয়ে ইউজ স্ট্রিক্ট লিখে দেয়। এই যে একটা ভ্যারিয়েবল সিম্বল দাও, এই যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে অ্যাসাইন করছেন, এটার মধ্যে ভ্যালু, এটা কি আছে এই ভ্যারিয়েবল এক্সটার্নাল কোনো নাই, কিন্তু কোনো এরর দেখাবে না, আউটপুটে যান এরর আছে, কোনো এরর নাই, সমস্যা। এবার আপনি প্রথম লাইনে গিয়ে জাস্ট লেখেন ইউজ স্ট্রিক্ট, এটার উপরে একদম উপর লাইন ডাবল কোটেশন দিয়ে ইউজ স্ট্রিক্ট এটা হলো কিছুটা ওই যে ডার্ক মোড লাইট মোডের মতো। এখন আমরা ES6 এর পরে সাপোর্ট, আগে সাপোর্ট করতে হবে। হ্যাঁ স্যার ইউসিস্টিক লেখছেন তাহলে এখানে ওই যে আগের কোডের নিচে লিখলে এরর দেখে না, আগের কোডের উপরে হ্যাঁ এটা তো বললাম, আপনি যখন থেকে চান যে এই জায়গা থেকে আমি আগের মুড ফলো করব, মানে আগের ভার্সনে চলে যাব, ওই জায়গাটায় আপনি ইউসিস্টিক লিখবেন। এটা হইতে পারে ফাংশনের ভিতরে, লুপের ভিতরে, কোডের মাঝখানে, তাহলে তার আগে যেগুলো আছে উপরে যেগুলো ওইগুলোর উপরে কোনো এফেক্ট করবে না। আর যদি একদম ফার্স্ট লাইনে লেখেন তাহলে তো মনে করেন পরে যা আছে সবগুলোর উপরে এফেক্ট করবে। নিচে আমি আগের কোডের নিচে যদি লিখি তাহলে এররটা দেখাবে না, যে এরর হচ্ছে যে আমি যে x = ভুল কি করলাম না, আগের কোডটুক দেখাবে, উপরের গুলো দেখাবে না, আগেরটা তো প্রিন্ট হয়ে গেছে, ওগুলো দেখাবে কিন্তু কনসোলে দেখাবে না যে আনডিফাইন্ড সামথিং। এরর দেখাবে, পরের গুলো হবে, পরবর্তী গুলো, এরপরে যদি এরপরে যদি আপনি আবার ডিক্লেয়ার করেন। এটা হলো যে কিছুটা মোডের মতো, যে আমি এতটুকু কোড আমি লেটেস্ট ভার্সন হিসাবে করতেছি, আবার এতটুকু কোড আমি ধরেন আগের ভার্সন হিসাবে করব, এই প্রসেসে। যে ইউজ স্ট্রিক্ট ডিক্লেয়ার এট দ্য টপ অফ এ স্ক্রিপ্ট, ইট হ্যাজ গ্লোবাল স্কোপ, অল কোড এন্ড স্ক্রিপ্ট উইল এক্সিকিউট ইন স্ট্রিক্ট মোড। এটা যখন দেন তখন আপনার এই কোডের মধ্যে স্ট্রিক্ট মোড অন হয়ে যায়। ঠিক আছে, এরকম একটা যে এক্সাম্পল দিছে যে একটা ইউজ স্ট্রিক্ট মাই ফাংশন, ফাংশনের মধ্যে একটা ভ্যারিয়েবল নিছে, এটাও তাহলে এরর দেখাবে। এই যে ওনার এখানে এটা হয়েছে, এই যে আগে ডিক্লেয়ার করছে না, ডিক্লেয়ার করে তারপর একটা ফাংশন ডিক্লেয়ার করছে, কোনো প্রবলেম হবে? হবে না, কারণ এটা ইয়ে করা হয়েছে কখন, এই যে ফাংশনের ভিতরে এইখানে গিয়ে লিখছে কি ইউজ স্ট্রিক্ট, এরপরে একটা ফাংশন নিছে কি মানে ভ্যারিয়েবল নিছে কি নামে ওয়াই ডিক্লেয়ার করা আছে কোথাও, এইটা এরর দেখাবে যে দিস উইল কজ অ্যান এরর এন্ড দিস উইল নট কজ অ্যান এরর। কারণ এইটার আগে কিন্তু ইউজ স্ট্রিক্ট নাই, ইউজ স্ট্রিক্ট চালু হয়েছে কখন, মনে করেন এটা 10 নাম্বার লাইনে আছে, ওই 10 নাম্বার লাইন পর্যন্ত আসার পরে গিয়ে আমার ইউজ স্ট্রিক্ট মোডটা চালু হয়েছে, এর আগে নরমাল মোডে চলতেছে। ঠিক আছে, ইউজ স্ট্রিক্ট সিনট্যাক্স ডাবল কোটেশন দিয়ে তারপরে ইউজ স্ট্রিক্ট লিখে তারপরে সেমিকোলন, ওয়াই স্ট্রিক্ট মোড অলওয়েজ মেক্স ইট ইজিয়ার টু রাইট সিকিউর জাভাস্ক্রিপ্ট, strict mode change previously accepted bad syntax into
রিয়েল ইরর মানে যেটা কাজ করবে বাট করা উচিত না, এই জিনিসগুলোকে রিয়েল ইরর হিসাবে দেখাবে। কারণ ভ্যারিয়েবল ডিক্লেয়ার ছাড়া অ্যাসাইন করছে, এটা তো উচিত না। কারণ জাভাস্ক্রিপ্ট অ্যালাউ করতে পারে, অ্যালাউ করছে চিন্তা ভাবনা করে বড় বড় প্রজেক্ট, আর আমি ছোট প্রজেক্টের মধ্যে এই কাজই করে রাখলাম, সমস্যা না। তো এটাকে বলা হয় ব্যাড সিনট্যাক্স, মানে ইরর না, সিনট্যাক্স ইরর হইলো যখন ভুল। আর ব্যাড সিনট্যাক্স মানে কি থাকে না, হাতের লেখা খারাপ হয়ে যাবে, ভুল না কিন্তু এটা লেখা উচিত না। এখন নরমালি ES6 এর পরে এটাকে ইরর ইরর হিসাবে দেখায় না, যে ঠিক আছে লিখতেছি লিখুক, ও শিখতেছি শিখুক, সমস্যা আছে। বাট যখন স্ট্রিক্ট মোড অন করবেন তখন সে কি করবে, এটাকে ইরর আকারে দেখাবে যে না এটা আমি মাইনে নিব না, এটা ইরর, ইরর মানে ইরর। ঠিক আছে, এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছে যে কোনগুলা কোনগুলা আপনার এখানে ইরর দেখাবে। কোন কোন জিনিসগুলো ইরর দেখাবে সেটা এখানে বলে দিছে। This will cause an error, this will cause an error, this will cause an error, এগুলো দেখুন কোন কোন ক্ষেত্রে ইরর দেখায়। How do you define JavaScript code should be executed strict mode? কোনটা হবে না? একদম উপরে না? ঠিক আছে, এরপর হইলো ডেট ট্র্যাকারটা বেশি ব্রেক করছে গলা টেস্ট ব্রেক করে দেন স্যার, সময় নষ্ট হয়ে যাবে স্যার। বলেন বলেন। সত্যি না মনে হয় আচ্ছা তো জানিছিলাম ডেট ফাংশন না, ডেটে ঢুকছিলাম। ডেট ফাংশনটা আমরা ইউজ করছিলাম না সেদিন ডেট দেখার জন্য, ডেট দেখার জন্য ডেট ফাংশনটা ইউজ করছি স্যার। এটা হলো ডেট একটা অবজেক্ট, ডেট একটা অবজেক্ট, ডেট একটা অবজেক্ট কেন, কারণ এটার মধ্যে কিছু কিছু প্যারামিটার তারা সেট করে রাখছে আগে থেকে। কি কি প্যারামিটার, ধরেন আপনার টাইম, মিনিট, আওয়ার, সেকেন্ড, মিলি সেকেন্ড, AM PM এগুলা এইসব কিছু সেট করে রাখছে। যেমন দিয়ে দিছে ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড, মিলি সেকেন্ডও আছে। তো আপনি যদি এই ডেট অবজেক্ট থেকে কোনো একটা আউটপুট দেখতে চান তাহলে আপনার ফার্স্টে কি করা লাগবে, যে কোনো একটা অবজেক্ট বানায় নিতে হবে, কি নামে, ডেট, নিউ ডেট। এই ডেটটা আগে থেকে ডিক্লেয়ার করা আছে, মানে বিল্ট ইন, জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ডিক্লেয়ার করা আছে। আপনার জাস্ট কি করা লাগবে, ওইটা দিয়ে একটা অবজেক্ট বানায় নিতে হবে। আর একটু আগে যেটা হয়েছে ওই যে কনস্ট্রাক্টরে এই জিনিসটা আপনারা ম্যানুয়ালি বানাইছেন, এটা পার্সন অথবা কার নিজে বানায় নিচ্ছে, মানে এটা কি সে আগে থেকে বানায় রাখছে। আপনি ওটা চাইলে ওটার যে প্রপার্টি গুলা, ওটার মধ্যে যে প্রপার্টি গুলো থাকে ওই প্রপার্টি অথবা যে মেথড গুলা এগুলা ইউজ করতে পারে। এই জন্য একটা অবজেক্ট বানায় নিছি কি নামে, ডি নামে, ডি কনস্ট্যান্ট ডেট। এটার মধ্যে মূলত ডেটটা স্টোর আছে। ডেট স্টোর মানে ডেটের যত প্রপার্টি আছে, ডেটের যত মেথড আছে সব কি ডি এর মধ্যে স্টোর করা আছে না। এই ডি দিয়ে আপনি এখন এটা ইউজ করতে পারেন। যেমন ডি দিয়ে একটা নিউ ডেট বানাইছে 2022-3-25, এটা হলো ফিক্সড, এটা খুব একটা কাজে লাগে না কারণ এটা ফিক্সড ডেট দেখানোর জন্য, যে 22-3-25, এই যে 22 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2000, সরি যে এই 2022-25 তারিখ মার্চে। বাকি যে দিনগুলো ফ্রাইডে 6টা GMT টাইম, বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম, এগুলো কি আপনি এখানে বলছেন, এগুলো আসছে কোথা থেকে, এই যে ডেট অবজেক্ট থেকে, ডেট অবজেক্টের মধ্যে সেট করা ছিল। ঠিক আছে, যদি এরকম ফিক্সড ডেট আমরা কোথাও শো করা লাগে না তেমন একটা, যদি কখনো শো করা লাগে তখন এটা ইউজ হয়। নরমালি তো ফিক্সড ডেট শো করি না, ডেট দিয়ে আমি কারেন্ট ডেটটা দেখি। এই যে এখানে ফিক্সড বলে দিছে 22-3-25, আপনি যেই দিনই ঢুকেন ওই দিনই এখানে ফ্রাইডে দেখাবে। এটা তো ফিক্স তো আর থাকে, চেঞ্জ হয়, যদি ফিক্স লাগে তখন এমন থাকে। বলছে ডেট অবজেক্টস আর স্ট্যাটিক, দ্য ক্লক ইজ নট রানিং। এটা একটা স্ট্যাটিক অবজেক্ট। স্ট্যাটিক অবজেক্ট মানে কি, এটা কখনো চেঞ্জ হইতেছে না। আপনি একটা ওয়েবসাইটে যখন ঢুকছেন, যেই টাইম দেখছেন ওয়েবসাইট যতক্ষণ বসে থাকবেন ওই টাইমই দেখাবে, যতক্ষণ পর্যন্ত আপনি ওইটারে নতুন করে না রান করতেছেন। এই জন্য আমরা কি করছিলাম, এটা সেট ইন্টারভাল না ইন্টারভাল ইউজ করছিলাম, যেটাতে কি এই মানে অবজেক্টটা আমরা বারবার লোড করতেছিলাম 1 সেকেন্ড পর পর, 1 সেকেন্ড পর পর লোড করতেছিলাম, যাতে আমি নতুন নতুন টাইমটা দেখতে পারি। ঠিক আছে, দ্য কম্পিউটার ক্লক ইজ টিকিং এন্ড ডেট অবজেক্টস আর নট। কম্পিউটার ক্লক মানে কি, আমার এই জায়গার যে টাইমটা দেখাইতেছে, বলবেন প্র্যাকটিসের জন্য একটু পিছনে বসতে।
এটা মানে বুঝাইছে যে আপনার কম্পিউটারের যে টাইমটা এটা কিন্তু অটোমেটিক আপডেট হইতেছে। এটা অটোমেটিক আপডেট হইতেছে না একটু পর। আপনি পিসিতে যখনই নিচে তাকান নিচে টাইম আপডেট হয় না, বাট এইটার সাথে এই অবজেক্টটা অটোমেটিক আপডেট হয় না। দ্য কম্পিউটার ক্লক ইজ টিকিং বাট ডেট অবজেক্টস আর নট। এটার আউটপুট আপনি কেমনে দেখবেন? আপনি যখন এই যে ডেট অবজেক্টটা ডি এর মধ্যে নিয়ে নিছেন না, ডিরেক্ট যদি আপনি শুধু ডিটারে কখনো আউটপুট হিসাবে দেখেন, আপনার এরকম একটা টাইম দেখাবে, ডেট দেখাবে, মানে কি বার দেখাবে, কোন মাস এটা দেখাবে, টাইম দেখাবে, তার ইয়ার দেখাবে, এক্সাক্ট টাইম, যে জিএমটি টাইম। এটা হলো মূলত জিএমটি টাইমটা দেখাবে +6। আমাদের বাংলাদেশি টাইম হলো কি জিএমটি +6। পাশে লিখে দেবে বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম। এটা মূলত আপনার লোকেশন থেকে নিয়ে নিবে অটোমেটিক। আপনি যেখান থেকে দেখবেন ওই জায়গার টাইমটাই দেখাবে। এখন বলছে এটা থেকে আপনি নিজের মতো করে কিভাবে ক্রিয়েট করে নিতে পারেন, নিজের মতো কেমনে ক্রিয়েট করতে পারেন। ফার্স্টে বলছে শুধু ডেট, ভিতরে কি খালি কোনো কিছু নাই, তাহলে ফুল ডেটটা শো করবে। এখন ধরেন আপনি এখান থেকে শুধুমাত্র ডেটটা শো করতে চান, তাহলে কি ডেট আর স্ট্রিং। যদি আপনি ইয়ার আর মান দেখতে চান তাহলে কমা দিয়ে ইয়ার আর কমা দিয়ে মান। ওই যে ভিতরে প্যারামিটার গুলো, ওই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, এখানে প্রত্যেকটা প্যারামিটার আপনার জন্য বলে দিছে। প্রত্যেকটার জন্য কি অবজেক্ট ক্রিয়েট করা আছে, মানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করা আছে। আপনি ওটা দিয়ে এখন অবজেক্ট বানাইতে পারবেন নতুন নতুন। নতুন ডেট যদি বানাইতে চান, এই যে নিউ ডেট, ডেট স্ট্রিং দিতে চাইলে এই যে এরকম ভাবে ডেট স্ট্রিং দিয়ে দেবেন, অক্টোবর 13, 2014। আউটপুট আপনি এরকম ফুল ডেট সহ দেখাবে, আউটপুটে ফুল ডেটটা সহ দেখাবে। তারপরে বলছে ডেটের মধ্যে এই ডেট স্ট্রিং দিয়ে দিয়ে দেখানো, এভাবে দিতে পারেন, এই ফরম্যাটে দিতে পারেন, অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। বাট এই ফরম্যাট গুলো আমাদের প্রয়োজন না। আমাদের প্রয়োজনীয় যে ফরম্যাট গুলো এগুলো মূলত দেওয়া আছে এই যে ডেট ফরম্যাটস এর মধ্যে, জাভাস্ক্রিপ্ট ডেট ফরম্যাট। জাভাস্ক্রিপ্ট ডেট ইনপুট মূলত তিনটা টাইপে থাকে এরকম, আইএসও ডেট, শর্ট ডেট আর একটা লং ডেট। আইএসও ডেট মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে জিএমটি বাদ দিয়ে যেটা। তারপরে বলছে শর্ট ডেট আর একটা লং ডেট। লং ডেট মানে একদম বার সহ আপনারা দেখাবে। ঠিক আছে, এই যে আইএসও ফরম্যাট ফলোস স্ট্রিক্ট স্ট্যান্ডার্ড ইন জাভাস্ক্রিপ্ট। আর নরমালি ডেটা আউটপুটের মধ্যে এই যে এরকম এই আউটপুটটা আমরা দেখতে পারি, এই আউটপুটটা দেখতে পারি। আর ফরম্যাট কই, ডেট ইয়ার অনলি ইয়ার, এই যে এখান থেকে। যদি আপনি ডেট আর মান দেখতে চান তাহলে ইয়ার, এখানে সরি ইয়ার আর মান দেখতে চান তাহলে ইয়ারটা লিখবেন আর মানটা লিখবেন, তাহলে ইয়ার আর মানটা আউটপুট দেখাবে শুধুমাত্র। ঠিক আছে, তো এটা আপডেট হয়েছে। ISO ডেট গেট মেথড, এই যে এইটা আমাদের দরকার হলো এই ফরম্যাটটা। ইন টোটাল যখন আপনি ডেটটা শো করেন, আপনারা কিন্তু বার তারিখ সবকিছু সব পুরো ডেট শো করে না। ওইখান থেকে আপনি স্পেসিফিক যে জিনিসটা আপনার দরকার, আপনি শুধুমাত্র ইয়ারটা শো করাইতে চান, শুধুমাত্র মান্থটা শো করাইতে চান, শুধুমাত্র তারিখ শো করাইতে চান, অথবা শুধুমাত্র আপনি ওই এক্সাক্ট টাইমটা শো করাইতে চান, কয়টা বাজে, এগুলার জন্য মূলত এই ডেটের সাথে অনেকগুলা মেথড দেওয়া আছে। একটা অবজেক্টের মধ্যে কি কি থাকে, দুইটা জিনিস থাকে না, প্রপার্টি আর মেথড। প্রপার্টি আর মেথড, প্রপার্টি ছিল কোনগুলোর ভিতরে আপনি নিজের মতো বসায় দিলে যে আপনি এত তারিখ দেখতে চান, এত মাস দেখতে চান, এটা। আর মেথড গুলো হলো কি ওই ডেটের মধ্যে থেকে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনটা তুলে নিয়ে আসা। মেথড কেন, যে প্রত্যেকটার পাশে দেখেন প্যারেনথিসিস দেওয়া আছে, প্যারেনথিসিস দেওয়া আছে না, এই সবগুলো হলো ডেট অবজেক্টের মেথড। ডেট অবজেক্টের মেথড কি কি মেথড দেওয়া আছে, গেট ফুল ইয়ার। আপনি যদি ডেটের মধ্যে থেকে বলেন যে গেট ফুল ইয়ার, ধরেন ডি এর মধ্যে রাখছেন না, বললেন ডি ডট গেট ফুল ইয়ার, আপনি কি দিবে, শুধুমাত্র ইয়ারটা দিবে। যদি গেট মান্থ দেন তাহলে মান্থটা দিবে, গেট ডেট দিলে ডেটা দিবে, ডে অ্যাজ নাম্বার। এখানে একটা বিষয় আছে যে মান্থ আপনাকে, ডেটটা আপনাকে 1 থেকে 31 দিবে, বাট এই যে এইগুলা গেট ডে, এই ডে গুলা মূলত কাউন্ট হয় নাম্বার হিসাবে। হিসাবে কাউন্ট হয় নাম্বার, শুরু হয় কত থেকে, 0 থেকে। তার মানে 0 1 2 3 4 5 6 টোটাল কয়টা ডে হয়, 7টা ডে। কাউন্টিং শুরু হয় 0 থেকে। যদি আওয়ার্স দেন তাহলে কত দেখাবে, 23। আর জিরোটা কি, 0 আর 6, জিরো মানে কোন নাম্বার, সিরিয়াল নাম্বার, মানে অ্যারে আকারে রাখে, যেমন ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে। হ্যাঁ, জিরোটা কোন দিন থেকে শুরু? এটা অটোমেটিক ফিক্স করে, ও শুরু করে 0 থেকে। এটা আপনি ফিক্স করে দিবেন যে 0 ইকুয়ালস টু কত। মানে আপনি অ্যারে ডিক্লেয়ার করে একটা অ্যারে বানায় দিবেন, যে ওই উইকস নামে একটা অ্যারে নিলেন, অ্যারের মধ্যে বললেন যে ফ্রাইডে থেকে শুরু করলেন, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, এভাবে বসাইলেন। পরে আপনি দেখাবেন যদি 0 হয় তাহলে কি দেখাবে, অ্যারের 1 নাম্বার, মানে ওই যে অ্যারের মধ্যে নাম্বারটা বসায় দিলেন। তাহলে 0 হইলে সে ফ্রাইডে দেখাবে। আপনার যদি মনে হয় সানডে থেকে আপনার উইক শুরু করবেন, তাহলে অ্যারের প্রথম আইটেমটা রাখবেন সানডে,
এরকম। বাট ও কাউন্ট করবে কোথা থেকে? 0 থেকে। 0 থেকে কেন রাখে? এই কারণে রাখে, কারণ যেহেতু অ্যারে আকারে নিতেছে, অ্যারের প্রথম আইটেমটা লাগবে। এখন যদি 1 থেকে শুরু করতে, আপনি প্রথম আইটেমটা কখনো নিতে পারতেন? পারবেন না। এই জন্য শুরু করে কই থেকে? 0 থেকে। সেম ভাবে যে আওয়ার্স এর জন্য 0 থেকে শুরু করে 23, 0 1 2 3 4 23, টোটাল আওয়ার কিন্তু 24টা ঘন্টা। কাউন্টিং হইতেছে কত থেকে? 0 থেকে। 0তম ঘন্টা মানে কি? 0 ঘন্টা। শুরু ঘন্টা তো নেই, মানে 12টা, এরপরে 1টা 2টা 3টাই পাবে। সেম ভাবে গেট মিনিটস, গেট মিনিটস এর মধ্যে কি আছে? 0 থেকে 59, টোটাল কয়টা মিনিট আছে? 60টা মিনিট। এভাবে সেম সেম 60টা মিনিট 999, তার মানে 1000 মিলি সেকেন্ড। 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড। আর নরমালি গেট টাইম দিলে যে মিলি সেকেন্ড সিন্স জানুয়ারি 1, 1970, মিলি সেকেন্ডে মূলত আপনার এমন একটা নাম্বার, একটা সিঙ্গেল নাম্বার দেখাবে, দেখছেন কিনা? একটা সিঙ্গেল নাম্বার দেখাবে, যেটা যেটা মূলত কাউন্ট হয় কি মিলি সেকেন্ড হিসাবে। কবে থেকে শুরু হয়েছে এটা? জানুয়ারি 1, 1970, মানে 1970 এর জানুয়ারির 1 তারিখ থেকে একটা মিলি সেকেন্ড কাউন্ট শুরু হয়েছে। ওই টাইম বাড়তে 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 এখন পর্যন্ত চলতেছে। ওটা প্রত্যেকটা মিলি সেকেন্ড কাউন্ট হইতেছে, ঠিক আছে? দ্য গেট মেথড অ্যাবভ রিটার্ন লোকাল টাইম, মানে এইখান থেকে যে নাম্বারগুলো দিবে আপনার, যে গেট ফুল ইয়ার দিলে কোন ইয়ারটা দিবে? আপনার লোকাল ইয়ার, আপনার এলাকায় যে কয়টা যে বছর চলতেছে ওই বছরের টাইমটা দিবে, ঠিক আছে? তারপরে বলছে দ্য গেট মেথড রিটার্ন ইনফরমেশন ফ্রম এক্সিস্টিং ডেট অবজেক্ট, নট দ্য ক্লক ইজ নট রানিং, ক্লক তো চলে না। এই যে এরকম গেট ফুল ইয়ার, আপনার পুরো অবজেক্টটা নিয়ে নিছে। কনস্ট্যান্ট ডি ইকুয়ালস টু নিউ ডেট, মানে ডেট অবজেক্ট থেকে একটা ইয়ে বানাইছে সে, মানে একটা অবজেক্ট বানাইছে, ডি অবজেক্ট। এরপরে বলছে যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে আইডি ধরে একটা ইয়ে নিয়ে আসছে, আনার পর কি করছে কি ওটার মধ্যে ডি ডট গেট ফুল ইয়ার। ডি মানে কি? অবজেক্ট না? যে আমরা বলতাম যে ওই পারসন ডট ফার্স্ট নেম, পারসন ডট ফার্স্ট নেম অবজেক্টের নাম, তারপর ওটার প্রপার্টি। আর যদি ওটার মধ্যে মেথড হতো তাহলে কি করতাম? সাথে একটা প্যারেন্থেসিস দিতাম। এখানেও সেম কাজ করছে। এই যে ডি একটা অবজেক্ট না? এই অবজেক্টের মধ্যে একটা মেথড না গেট ফুল ইয়ার? তার মানে ডি এর গেট ফুল ইয়ার সে কি করবে? ডি এর মধ্যে পুরো ডেটটা স্টোর করা আছে, 2021-3-25 পুরোটা স্টোর করা আছে। ওইখান থেকে সে আপনার কি আইনা দিবে? ফুল ইয়ারটা আইনা দিবে। ইয়ার মানে কত? 2000, এগুলো শো করছে কত? 2021। ইন কেস আপনি যদি এখান থেকে ডেটটা সরায় দেন, কত? 25 কেমনে আপডেট হলো? রানিং যেটা চলতেছে ওটাই রানিং যেটা, কারণ ভিতরে আপনি বলে দেওয়া মানে আপনি ওই এক্সাক্ট ডেটটার সম্পর্কে জানতে চাইতেছেন। আর কিছু নাই মানে কি? সে জিএসটি টাইম, আর আমরা লোকাল যে টাইম, ওই লোকাল টাইম দেখাইতেছে। লোকাল টাইম এখন কত বছর চলতেছে? 2025 বছর চলতেছে। এই সেম ভাবে আপনি 2025 দেখতে পারেন। একটা ওয়ার্নিং দিছে যে ওল্ড জাভাস্ক্রিপ্ট কোড মাইট ইউজ দ্য নন স্ট্যান্ডার্ড মেথড অফ গেট ইয়ার। তার মানে কি ওল্ড জাভাস্ক্রিপ্ট মেথডটার নাম কি ছিল? গেট ইয়ার। এখন চেঞ্জ হয়ে এটার নাম কি হয়েছে? গেট ফুল ইয়ার। তো এটা বলছে যে গেট ইয়ার ইজ ডিপ্রেক্টেড। ডিপ্রেক্টেড মানে কি? যেটা আগের ভার্সনে ছিল এখন নাই, বাতিল হয়ে গেছে, এটাকে বলা হয় ডিপ্রেক্টেড। গেট ইয়ার ইজ ডিপ্রেক্টেড, ডু নট ইউজ। যদি আমরা ইয়েলি ইউজ করি ওই যে ইউজ স্ট্রিক্ট, ওটা ইউজ করি তাহলে হবে না? ট্রাই করে দেখতে পারেন আসে কিনা। যেগুলো ডিপ্রেক্টেড ওগুলো আসার কথা না। ডিপ্রেক্টেড মানে ওটা বাতিল, বাদ দিয়ে দিছে। একটা হলো ছিল আগের ভার্সনে আছে, আরেকটা হলো না আমি ওটার বাতিল করে দিছি, ওটা আর নাই, ওটার পরিবর্তে আমি নতুন একটা কিছু আনতে অ্যাড করছি। আর যেটা আমি নতুন অ্যাড করি নাই, যে ওটা ছিল আছে ইউজ করি না এখন, নতুন ভার্সনে ওইটা চলতেছে ওইরকম। অনেক মেথড আছে ES6 এর আগে যেমন লিখতাম এখনো তেমন লেখা হয়, কাল একই আউটপুট দেখায়। সেম ভাবে বলছে গেট মান্থ মেথড। গেট মান্থ আপনারা কি দিবে? শুধুমাত্র মাসটা দিবে, ওখান থেকে শুধুমাত্র মান্থটা নিয়ে দিবে। তারপরে বলছে গেট ডে, এই যে এটার কথা বলছে। ধরেন আপনি এখানে যদি আপনি গেট মান্থ থেকে মান্থ দেখতে চান, কত দিবে? 12। সে আউটপুট কি দিবে? 12, কারণ সে আছে কি আকারে? এর আকারে। সে আপনার 12 দিল। এখন 12 মানে কি আপনি বুঝবেন? এখানে 12 না, দেখানোর কথা কত? 11। এখানে কি করছে দেখছেন? +1 করে দিচ্ছে। কারণ আমরা কি জানি মান্থ কত? 0 থেকে 11 না? এইরকম কত শো করতেছে? 11। 11 মানে কি? 11 মানে নভেম্বর, ডিসেম্বর। শুরু হয়েছে কত থেকে? 11 মানে ডিসেম্বর, কিন্তু এমনিতে 0 থেকে না, অমনি 11 থেকে নভেম্বর, ঠিক আছে, কিন্তু শুরু হয়েছে কত থেকে? 0 থেকে। ও কিন্তু হিসাব করতেছে এটা 0 1 2 3 4 5 6 7 8 11। এই 11 মানে এখন 12 মাস চলতেছে।
এখন আপনি তো এই 11 দেখলে বুঝতে পারবেন না, বা ইউজারে যদি আপনি ফ্রন্ট এন্ডে আউটপুট দেখেন বুঝতে পারবে সে? বুঝবে না। তার জন্য সে কি করছে, এই যে অ্যারেটা নিজের মতো করে লিখে নিছে, কারণ সে জানে না কিভাবে শো করানো লাগবে। আপনি জানুয়ারি শো করাইতে পারেন, অনেকে যে শুধুমাত্র জানটুক শো করে, থাকে না, জান, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপিআর শো করে, আছে না, নিজের ইচ্ছা মতো শো করাইতে চায়, তখন কি করছে, এটার একটা অ্যারে বানায় নিছে, এটার একটা এই যে অ্যারে বানায় নিছে, কনস্ট্যান্ট মান্থ, কনস্ট্যান্ট মান্থ একটা অ্যারে নিছে, অ্যারের ইন্ডেক্স হলো 0 1 2 3 4 5 6 7 এরকম না, এই সিরিয়ালে। তারপরে বলছে যে কনস্ট্যান্ট ডি ইকুয়ালস টু নিউ ডেট, মনে করেন এখান থেকে ডেটটা সরাই দিলাম, ফিক্সড ডেট দরকার নেই, এই হলো আজকের ডেট। এরপরে বলছে লেট মান্থ ইকুয়ালস টু মান্থ ডি ডট গেট মান্থ, ডি ডট গেট মান্থ মানে কি, ডি ডট গেট মানে আমরা কি আউটপুট দিবে, মাস থেকে শুধুমাত্র এতটুকু ব্র্যাকেট বাদ, এই যে ব্র্যাকেটের পরে এখান থেকে এতটুকু, এই যে এতটুকু চিন্তা করেন, এতটুকু আপনার কি আউটপুট দিবে, কত দিবে আউটপুট, যেটা চলতেছে কত চলতেছে, ডিসেম্বর এখানে আউটপুটে কি দেখাবে, 11 দেখাবে না, নাম্বার দেখাবে না, এটা কি দেখে, নাম্বার দেখায়, এই যে ডি ডট গেট মান্থ আপনার নাম্বার দেখাবেন একটা 11, আর এই মান্থটা কি একটা অ্যারে না, অ্যারের মধ্যে যদি আমি এরকম ব্র্যাকেট দিয়ে একটা নাম্বার দিই তাহলে কি করে, ওটা অ্যারের ওই তম নাম্বারের ডাটাটা শো করে, তার মানে এখানে যদি এখন 11 আসে তাহলে এই অ্যারের 11তম ডিজিটটা এখানে শো করবে না, জি স্যার, তাহলে 10 আসবে। তাহলে 1 2 3 4 সরি 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে ডিসেম্বর ইকুয়ালস টু কি লেট মান্থ, মান্থ ইকুয়ালস টু তাহলে কি ডিসেম্বর না। এরপরে বলছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ইনার এসটিএমএল এ মান্থ, এখন মান্থের মান কত, 11, 11 কেমনে ডিসেম্বর না, 11তম মান্থ মানে অ্যারের 11তম ডাটা, এই কাজটা করছে, এই জন্য মূলত এটা 0 থেকে কাউন্ট হয়, এটা যদি 1 থেকে কাউন্ট হয় তাহলে কিন্তু এই হিসাবটা আসতো না। ঠিক আছে, এটা হলো আপনার মান্থ। এই সেম ভাবে আপনার এই যে গেট ডেট, ডেটের ক্ষেত্রে সেম ভাবে কাজ করে। এরপরে আছে আপনার গেট আওয়ার্স, গেট আওয়ার্স আছে, কত আওয়ার চলতেছে, 17, টোটাল আওয়ার আছে কয়টা, 23, 24টা, 23 পর্যন্ত আর কি। গেট মিনিটস এর ক্ষেত্রে সেম, মানে একটা অ্যারে বানায় নেয়, তাহলে আপনি যেভাবে ইচ্ছা শো করাইতে পারেন 1 2 3 4 5 6 7 8, গেট মিনিটস, গেট সেকেন্ডস, সেকেন্ড 0 কারণ এখানে তো সেকেন্ড উল্লেখ করা নেই, কোনো সেকেন্ড উল্লেখ করা নেই, যদি আপনি এটা কাইটা দেন তাহলে আপনি সেকেন্ডটা দেখতে পারবেন, কাইটা দেওয়া মানে হলো কি সে আজকের ফুল টাইমটা নিতেছে একদম, 22 সেকেন্ড, যত আপনি রিলোড না দিবেন ততক্ষণ এটা আপডেট নিবে না, রিলোড দিলে পরে আপডেট নিবে, এই প্রসেসে। তারপরে বলছে গেট মিলি সেকেন্ড, সেম গেট মিলি সেকেন্ড, মিলি সেকেন্ডে একটা না আপডেট হতে থাকে। মিলি সেকেন্ড দেখাবে। তারপরে বলছে গেট ডে, গেট ডে কত থেকে হয়, 0 থেকে 7, 0 থেকে 7, এটার একটা ইয়ে আছে, এই যেরকম বানায় নিছে নিজের মতো। এখানে উইক শুরু করছে কবে থেকে, সানডে থেকে, সানডে থেকে শুরু করে নিছে, এরপরে তাহলে 0 মানে সানডে, 0 1 2 3 4 5 6, ধরো ফ্রাইডে থেকে শুরু করা লাগে, প্রথমে ফ্রাইডে রাখবেন তাহলে ফ্রাইডে থেকে শুরু হবে, সেখানে সেম প্রসেস। ডি ডট গেট ডে, ডি ডট গেট ডে তাহলে কত দিবে আউটপুটে, একটা নাম্বার ভ্যালু দিবে না, এই জায়গায় একটা নাম্বার ভ্যালু দিবে, তার মানে এই ডেস নামে যে একটা অ্যারে আছে, ডেস নামে একটা অ্যারে, ওই অ্যারের এততম ডাটা, ওই অ্যারের এততম ডাটাটা কিসের মধ্যে রাখো, ডে এর মধ্যে, ওই ডেটারে ইনার এসটিএমএল এর মধ্যে দেখায় দাও। তাহলে আজকে কি বার চলতেছে, মানডে, আজকে মানডে চলতেছে না, এই জায়গায় ইয়া কাজ করা নাই, তাহলে এখানে মানডে চলতেছে। এইভাবে আপনারা ডে বাইর করতে পারেন, গেট টাইম বাইর করতে পারেন, ডেট ডট নাও, নাও দিলে এখনকার টাইম শো করবে, ইউটিসি কতগুলো মেথড দিয়ে দিছে, ইউটিসি ডেট, ইউটিসি ইয়ার, এটা হলো আমার এখন যেটা দেখাইতেছে লোকাল টাইম দেখাইতেছে না, যেগুলা এতক্ষণ যেগুলো দেখলাম এগুলো লোকাল টাইম না, যদি আপনি যেগুলো ইউটিসি প্লাস করে নিছে, ইউটিসি প্লাস 6 করে আপনারা দেখাইতেছে, যদি ইউটিসিটা দেখতে চান তখন জাস্ট কি করবেন, ওই গেট ডেট, গেট ডেটের আগে বড় হাতের
ইউটিসি গেট ইউটিসি ডে মেথড এগুলা এখানে যতগুলো আছে সেম মেথড মানে ডেট টাইম ফুল ইয়ার এগুলাই দেখাবে বা ইউটিসিটা দেখাবে ইউনিভার্সাল যেটা সেটা দেখাবে গ্লোবাল টাইম এই যেটা রিটার্ন করে ইউটিসি ডেট ইউটিসি ইয়ার সেম অ্যাজ গেট ডেট গেট ফুল ইয়ার গেট ইউটিসি ফুল ইয়ার গেট মান্থ গেট ইউটিসি মান্থ গেট ডে গেট ইউটিসি ডে সেম না সেম প্রসেস যে এখানে বাজে কয়টা এখন 5টা আপডেট হয়নি লোকাল টাইম 5টা 21 বাজে না 5টা 21 ইউটিসি টাইমে 11টা 21 কত ঘন্টা গ্যাপ কত 6 আওয়ার এই জন্য এটা বলা জিএমটি প্লাস 6 গেট টাইম জোন অফসেট ঠিক আছে কতটুক ডিফারেন্স এটা কত মিনিট 360 মিনিট 360 মিনিট তাহলে কত ঘন্টা হয় 6 ঘন্টা ডেট মেথড হোয়াট ইজ দ্য রিটার্ন ভ্যালু অফ দ্য গেট ডে কোনটা নাম্বার বিটুইন 0 টু 6 এটা হলো আপনার গেট থেকে নেওয়ার জন্য এতক্ষণ যেটা করছেন আমার ডেট অবজেক্ট থেকে আপনার ইয়ার টাইম গেট সেকেন্ড মিলি সেকেন্ড সবগুলা নেওয়ার জন্য পরে বলছে সেট করার জন্য আপনি চাইলে এগুলা সেটও করতে পারেন নিজের থেকে সেট করতে পারেন যে সেট ডেট ভিতরে ডেট বসায় দিছে জানুয়ারি এত সেট ফুল ইয়ার 20/11/3 সেট মান্থ সেট করার জন্য সেট মান্থ 11 ডেটের মধ্যে অটোমেটিক সেট হয়ে যাবে মান্থ 11 সেট ডেট সেট 50/22 আওয়ার্স সেট মিনিট এগুলো সেট করার জন্য সেট করাটা খুব একটা কাজে লাগে তারপরে বলছে ডেট মেথড ডেট রেফারেন্স আছে কিছু এই যে নিউ ডেট কনস্ট্রাক্টর গেট ডে গেট ফুল ইয়ার গেট মিলি সেকেন্ড ওই মেথড গুলাই গেট ইউটিসি এখানে কিছু আছে এগুলো ট্রাই করেন এগুলো কি কি আছে ম্যাক্সিমাম উপরে দেওয়া আছে এই যে এখানে কিছু মেথড আছে যে টু ডেট স্ট্রিং কনভার্টস ডেট পোরশন টু ডেট অবজেক্ট ইনটু এ রিডেবল স্ট্রিং এ কনভার্ট করে দেয় ওই যে টু স্ট্রিং টু লোকাল স্ট্রিং টু ডেট স্ট্রিং টু ডেট টাইম স্ট্রিং ছিল না ফুটারের মধ্যে দেখানোর সময় শো করতে ওইগুলা টু টাইম স্ট্রিং টু ডেট স্ট্রিং টু এই যে টু লোকাল টাইম স্ট্রিং টু লোকাল ডেট স্ট্রিং টু লোকাল স্ট্রিং এগুলো আছে এই যে টু ডেট স্ট্রিং যদি এভাবে শো করান যে ডি এর মধ্যে ফুল ডেট আসছে ফুল ডেট থেকে আপনি বললেন কি ডি ডট টু লোকাল ডেট স্ট্রিং তাহলে আপনার শুধুমাত্র লোকাল ডেটটা দেখেন আগে যে ওই যে মানডে লেখা ছিল মানডে তারপর লাস্ট লেখা ছিল ইউটিসি জিএমটি প্লাস 6 বাংলাদেশ কি টাইম জানি লেখা ছিল এগুলো শো করবে টাইমের জন্য টু লোকাল টাইম স্ট্রিং ডেটের জন্য হ্যাঁ টাইমের জন্য টু টাইম স্ট্রিং দুটো একসাথে চাইলে টু ডেট টাইম স্ট্রিং কিন্তু ইয়াটা মনে রাখতে হবে এগুলো সব কিন্তু ক্যামেল কেস টুটা বাদে বাকি সব এল বড় হাতের ডি বড় হাতের এস বড় হাতের এই জায়গাটা আবার ডেটের পরে টাইম দিলে টাইমের টি টি বড় হাতের হবে এরকম আমার আপু ভেরিফাইড এরকম অনেকগুলো মেথড দেওয়া আছে ক্যামেল কেসের শুরুটা বড় হয় বাকি মাঝখানের ওয়ার্ডগুলোর একদম ফার্স্ট এটা ছোট বাকি পরের যত ওয়ার্ড আসবে প্রত্যেকটার ফার্স্ট একটা বড় ঠিক আছে আর ওই যে টাইম এরিয়া ছিল না লিগ্যাল লোকেলস এই লোকেলস ইয়া ইউজ করছে না ইএনইউএস হয়ে গেল এই যে ইএনইউএস ইউএস ইংলিশ টাইম আর অন্যান্য টাইম দেখতে চাইলে এগুলো দিয়ে ট্রাই করুন কোন জায়গায় কয়টা বাজে বিএন আইএন বাংলাদেশ ইন্ডিয়া এই যে বিএন বিডি এআরএস এগুলো হলো সিনট্যাক্স গুলো দেওয়া দিছে মানে ছোট ছোট ইয়াগুলো টার্ম কিওয়ার্ড গুলো দিয়ে দিছে যে কোন জায়গার টাইমের জন্য কোনটা ইউজ করতে হয় ডাবল কি কোন দেশে স্যার বুঝতে পারি না দেখতে হবে স্যার টাইম আপডেট করার জন্য কি ব্যবহার হবে এইগুলো মানে এরকম কিছু ইউজ করা হবে এগুলো এই যে আপনার মেথড গুলো ইউজ করলাম না পরবর্তী আবার আমি আজকে একটা সেট করলাম আগামীকাল কি এটাই থাকবে না অটোমেটিক সেট হবে এটা চেঞ্জ হবে না আগামীকাল সেম থাকবে চেঞ্জ হবে কখন যখন আপনি ওয়েবসাইটে ঢুকছেন তখন ওই টাইমটা দেখতে পাবেন যে কখন ঢুকছেন দেখতে বাট আপডেট হবে না আপডেট করার জন্য আপনার যে ফাংশন ইন্টারভাল দিয়ে বারবার রিলোড করতে হবে মানে প্রতি সেকেন্ডে ওই অবজেক্টটারে লোড করতে হবে তাহলে চেঞ্জ হবে নাহলে চেঞ্জ হবে না ঠিক আছে যে এখানে প্রত্যেকটা মেথডের দেখেন ইয়া সহ দেওয়া আছে এক্সাম্পল সহ দেওয়া আছে প্রত্যেকটা
এগুলো তো দেখছেন, নতুন আছে কোডগুলো। এই যে নাও আছে একটা, ডেট ডট নাও, নাও আপনার এখনকার টাইম দেখাবে। তারপরে আছে পার্স, এই যে এরকম এই টাইমটা কবে থেকে কাউন্ট শুরু হয়েছে? জানুয়ারি 1, 1970। ওইখান থেকে মিলি সেকেন্ডে কাউন্ট হইতেছে প্রত্যেকবার। যদি এইখান থেকে সরাই দেন, এটার তো কোনো কাজ নেই আসলে practice-এ। এটার প্র্যাকটিক্যালি কাজ নাই, আবার আছে। এটা মূলত ইউজ করি কি জন্য, অনেক সময় থাকে যে আপনারা ছবি আপলোড করেন না, ছবি আপলোড করেন ফেসবুকে, যে কোনো জায়গায় ওয়েবসাইটে ছবি আপলোড করেন। ছবি যখন আপলোড করেন, আপনার ছবি তো আপনার ডিভাইস থেকে চলে গেছে, ফেসবুকে আপলোড করার পর ডিভাইসে ডিলিট করে দিলে সমস্যা আছে? না স্যার, না, কারণ ওইটা তাদের সার্ভারে চলে রয়ে গেছে। তাদের সার্ভার যখন রয়ে যায়, তো ওইখানে তো আপনি কোনো নাম দেননি, কি নামে সেভ হবে? সেভ হয় কি নামে? তখন আমাদের ইউনিক নেম জেনারেট করতে হয়, নিজের থেকে নাম বানাইতে হয়। ছবিটা সেভ হবে একটা ফোল্ডারে গিয়ে, অটোমেটিক সেভ হবে, নাম অটোমেটিক রিনেম হবে। এখন ধরেন আপনি আপলোড করছেন, উনিও আপলোড করছেন, দুইজনের ছবির নাম সেম হয়ে গেছে, ওয়েবসাইট ক্র্যাশ করবে না? সেভ করতে পারবে না, স্ক্রিপ্ট আটকে যাবে, এরর দেখাবে। এটা কখনো করা যাবে না। তখন কি করা লাগে? ইউনিক নাম দেওয়া লাগে, ইউনিক নাম সেট করা লাগে। এই জন্য কি করা হয়, ফার্স্ট অফ অল ওই নামের মধ্যেই টাইম বসায় দেওয়া হয়। অনেক জায়গায় খেয়াল করবেন, যখন ছবি একটা নতুন ট্যাবে ওপেন করেন, দেখবেন এরকম বড় এরকম নাম্বার আসতেছে। এখানে থাকি ধরেন এই নাম্বারটা আমি 2 বার বসায় দিলাম, আমার কিন্তু ফিল্টারিং অর্ধেক শেষ। তার মানে একদম একই টাইমে দুজন একই সাথে ক্লিক যতক্ষণ না করছেন, কারণ এটা কাউন্ট হচ্ছে কিসে, মিলি সেকেন্ড হিসাবে না, মিলি সেকেন্ডে। 1 মিলি সেকেন্ডের মধ্যে যারা একসাথে ক্লিক করবেন, শুধুমাত্র তাদের অর্ধেক ফিল্টার চলে আসছে আমার কাছে। তাদের মধ্য থেকে ধরেন কি করলাম, ধরেন টাইম বসাইলাম, আবার মনে কনক্যাটিনেট করে প্লাস দিয়ে তাদের অন্য একটা ইউনিক আইডি বসাই দিলাম। র্যান্ডম নাম্বার জেনারেট করে, র্যান্ডম একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে, এর র্যান্ডম নাম্বার জেনারেট করে। টাইম বসাইলাম, এরপর আবার র্যান্ডম নাম্বার জেনারেট করলাম, এরপর আবার টাইম বসাই দিলাম। তার মানে 0.00000% চান্স আছে যে দুটো নাম সেম হবে। হোয়াটসঅ্যাপে যে সেভ করলে এটা হোয়াটসঅ্যাপ দিয়ে একটা টাইমলাইনে হ্যাঁ, এগুলো এই টাইম থেকে আসছে, কারণ এই নামগুলো অটোমেটিক জেনারেট। আপনারা যখন যে হ্যাঁ কখনো যখন সেভ করেন ফাইল, ক্লিক করলে তো আপনি বলে দেন না কই সেভ হইতেছে, ফাইল নাম সেভ জেনারেট করে সেভ হয়, অটোমেটিক একটা নাম আসে। পরে আপনি ইচ্ছা করলে ওটারে চাইলে চেঞ্জ করে নিতে পারেন। ওই টাইমগুলো জেনারেট করার জন্য এইরকম ডিজিট নাম্বার লাগে, এরকম নাম্বার থাকে। এই যে দেখেন এরকম নাম্বার আছে না, ট্রাই জেএসআরএফ ফ্রেস ফাইল নেম, এই যে ট্রাই জেএসআরএফ ডট এএসপি, এরকম ইউআরএল এর মধ্যে নাম আসে আলাদা আলাদা। 30 পেজ শেষ কিছু প্রোটোটাইপ দেওয়া আছে, যে ইফ কন্ডিশন দিয়ে দিচ্ছে, যে ইফ দিস ডট গেট মান্থ ইকুয়াল 0 হইলে জানুয়ারি রিটার্ন করবে, 1 হইলে ফেব্রুয়ারি। ইফ এলস কন্ডিশন দিয়ে বলে দিচ্ছে যে 0 হইলে জানুয়ারি দেখাবা, 1 হইলে এটা দেখাবা, এরকম করে। ঠিক আছে, আচ্ছা থাক না, বসলাম। স্যার